সময় হয়ে গেছে, এখনো এলো না তিথি। ফ্লাইট কি ল্যান্ড করেনি? করার তো কথা। উজান বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। এর মাঝে নিশি বলল, এত ঘড়ির দিকে তাকাস না। ঘড়ির দিকে তাকালে সময় পার হয়ে যাবে না। কি করবো আপু, কেন জানি অস্থির অস্থির লাগছে। চিন্তা করিস না। বাবা, গিয়ে দেখে আসো না, ফ্লাইটটা কি ল্যান্ড করেনি। মানুষ তো বের হচ্ছে, দাঁড়া তাও দেখে আসি। হুম, যাও। ওই যে তিথি, কোথায়? ওই দেখ। নিশি আর উজান নিশির বাবার হাতের ইশারা লক্ষ্য করে সামনে তাকালো। তিথি আসছে, ব্যাগগুলো সামলাতে ব্যস্ত। ওকে দেখে নিশি হেসে বলল। আজও আগের মতো ক্ল্যামসি। তিথি আসতে দেখে নিশির বাবা তাকে ডাক দেয়। তিথি সামনে তাকিয়ে মুচকি হাসি দেয়। নিশির বাবা যেয়ে ব্যাগগুলো ধরে, বলে, তিথি। কেমন আছিস মা? জি মামা, আপনি? এই তো মা, ভালো। তোর অবস্থা কি হয়েছে এমন শুকিয়ে? মামা মামি আসেনি? না, তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করতে ব্যস্ত। মৃদু হাসল। নিশি এর মাঝে বলে উঠল, বাইরে মামি আসে নাই তার জন্য এত দরদ। মামির মেয়ে আসলে তার কোনো ভ্যালু নেই। দেখি এদিকে আয়। নিশি যেয়ে তিথিকে জড়িয়ে ধরল। তিথিও ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তিথি উজানের কাছে গেল। উজানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাহ, খুব বড় হয়েছিস তো। আর অনেক লম্বাও, ঠিক বাবার মতো। আপু। উজান ফুপিয়ে কেঁদে উঠল। তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে আবার দূরে চলে যাবে। উজান কাঁদো কাঁদো গলায় বলল, আপু, তুমি কিভাবে ছিলে এমন অবস্থায়? আর এত কষ্ট থাকা সত্ত্বেও কিছু জানালে না কেন আপু, কেন? আরে ঠিক আছি তো, এত বড় হয়েছিস তাও এভাবে বাচ্চাদের মতো কাঁদছিস। মা বাবা ওপর থেকে দেখে কি ভাববে? হ্যাঁ, আমি আমার কর্তব্য পালন করতে পারিনি। তুমি না, আমি পারিনি। মা যাওয়ার সময় বলে গিয়েছিল আমাদের একজন অন্যজনকে খেয়াল রাখতে। তুমি তোমার দায়িত্ব ঠিকই পূর্ণ করেছো, কিন্তু আমি। তুই ছোট, তোর দায়িত্ব পূরণের বয়স হলে করি কেমন, এখন কাঁদিস না। তিথি উজানকে উঠিয়ে তার চোখ মুছে দিল। মামা এসে বলল, দোষ তোদের না, আমার। আমার উচিত ছিল তিথির আলাদাভাবে খোঁজ নেওয়া। দোষটা আমারই। না মামা, আমি বলিনি। তুমিই তো জিজ্ঞাসা করেছিলে। নিজেকে শুধু শুধু দোষারোপ করো না। এর মাঝে নিশি এসে বলল, হয়েছে তোমাদের, কি শুরু করলা? এখন তো তিথি এসেছে, শুধু শুধু আবার আগের কথা তুলছো কেন? চলো সবাই বাসায় চলো, আমার পেটে ইঁদুররা হাটুম কাদুম খেলছে। হুম, চল। তিথির মামার অর্থ কম হলেও বিলাসিতা কম না। না, তার মন অর্থের টানেও কখনো অভাব বুঝতে দেয় না। তার পরিবারকে স্বাধীন সাহেব অর্থের টানেও কখনো অভাব বুঝতে দেয় না তার পরিবারকে স্বাধীন সাহেব। নিজের পরিবারকে যেমনে সামলেছে, তেমন মা বাবা হারানোর সন্তানগুলোকেও সামলেছে। তাই তো উজানকে কখনো অনাথ মনে হতে দেয়নি। কিন্তু তিথি তার মামার উপর বোঝা হতে চায়নি। সেজন্যই তো যখন তার চাচারা তাকে নিতে আসলো, একটি টু শব্দ না করে সে তাদের সাথে চলে গেল। সে জানতো তাদের সাথে গেলে তার অবস্থা কি হবে। তাও গেল, কারণ সে না হয় তার ভাই যাবে, আর তার ভাইকে আগুনে পুড়ে যাওয়ার জন্য ঠেলে দেওয়ার মতো মেয়ে সে না। তাই নিজেই সেই আগুনে পুড়তে গেল। কিন্তু সব কিছুর এক সীমানা থাকে, সে সীমানা ভেঙে গেলে যতই ধৈর্য থাকুক না কেন, কষ্টটা আর সহ্য করা সম্ভব হয়ে ওঠে না। ট্যাক্সি চেয়ে থামলো বাড়ির সামনে। তিথি ট্যাক্সি থেকে নেমে চোখ তুলে বাড়িটির দিকে তাকাতেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। কিছু মুহূর্ত চেয়ে থাকে বাড়িটার দিকে। কতই না স্মৃতি জোড়ানো এই ঘরটিতে। আস্তে আস্তে পা বাড়ালো তিথি। মেইন গেটটি সাদা, আর সে সাদার মাঝে ফুল পাতা জোড়ানো। তার মামির কাজ। মামির গার্ডেনিংয়ের খুব শখ। তাই তো ভিতরে ঢুকতেই ছোট্ট একটি গার্ডেন। গাছগুলো বোধ হয় পাল্টেছে। ছোটবেলায় গাছগুলোর সাথে মিল পাচ্ছে না। আগে কতই না ফুল ছিঁড়ে চুলে লাগাতো। ভিতরে ঢোকার আগেই নিশি যেয়ে কলিং বেল বাজায়। কলিং বেল বাজাতে দেরি, দরজা খুলতে দেরি নেই। মনে হয় দরজার কাছেই আসার জন্য অপেক্ষা করছিল। মামি তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে সেটি থেকে জড়িয়ে ধরল। এর মাঝে নিশি বলল, বা, নিচের মেয়েরা সারা জীবনে একবারে এমন ভাবে ধরছো বলে সন্দেহ আছে। তুই বিয়ে করে দে, তোর বিদায়ের সময় ধরবো। হ্যাঁ,
হ্যাঁ, এই তো কাজ। আমাকে বিদায় দিয়ে ঘর থেকে বের করবা। ঘরটা একটু শান্তি তো হোক। সবাই ফিক করে হেসে দিল। নিশি মুখ ভেঙচি মেরে ঘরে ঢুকে গেল। মামি তিথিকে ধরে ঘরে নিয়ে আসছে। এর মধ্যে তিথি মামিকে জিজ্ঞেস করলো, মামি, ভাইকে তুমি পাঠিয়েছিলে? ও কাজে গিয়েছিল। আমি বললাম যেহেতু লন্ডনে যাচ্ছিস, আমার তিথুর খোঁজ খবর নিয়ে যাই। ও বলল ওর ছুটকিকে সারপ্রাইজ দেবে, কিন্তু ওখানে যেয়ে ও নিজেই অবাক হয়ে গেল। তুই আগে বলিসনি কেন? তোমাদের টেনশন দিতে চাইনি। থাপ্পড় খাবি। নিজের সন্তানের জন্য আমরা টেনশন না করলে করবে না কে শুনি? নিশি আর আহান আমাদের জন্য যেমন, তুই আর উজানও ঠিক তেমনই। তোকে না আগেও বলেছিলাম আসতে, তুই আসলি না। আর আমাদের মিথ্যা বলে আসলি যে ঠিক আছিস। সেদিন আহান যে নিজের চোখে না দেখতো যে তোর চাচি তোকে কিভাবে মারছে, তাহলে তোকে দিয়ে যে ঘরের সব করাচ্ছিল, বলিসনি কেন? মানুষ একটা প্লেট ভাঙার জন্য কাউকে এমনভাবে মারে, তাদের সামনে পেলে তো আমি। মামি, সেসব কথা বাদ দাও না। আচ্ছা চল কিছু খেয়ে নে। তিথি খাবার টেবিলে বসলো, সাথে মামা, উজান এবং নিশিও। মামি তিথিকে খাবার বেড়ে দিচ্ছে, সব তিথির পছন্দের। মালাই চিংড়ি, পোলাও, রোস্ট আর কাবাব, আর সাথে তার মামির হাতের ফিন্নি। তিথি হাত বাড়াতে নিলে মামি হাতে একটা টোকা দিয়ে বলল, হাত দূরে রাখ, আমি খাইয়ে দিব। এর মাঝে নিশি আর উজান একসাথে বলল। আমাকেও। মামাও পিছে রইল না, বলল, আমাকে খাইয়ে দিলেও মন্দ হয় না। লজ্জা লাগে না? এত বড় হওয়ার পরও আমার হাতে খাবি? নিজের হাতের কি হয়েছে? হ্যাঁ, বাবারটা না হয় বুঝলাম, সে না হয় বুড়ো হয়ে গেছে। আমি আর উজানকে দোষ করেছি। আরে নিশুপু বোঝে না কেন? মামির ফেভারিট বাচ্চা আসছে, এখন আমাদের কোনো মূল্য আছে নাকি? তিথি খিলখিল করে হেসে উঠল। মামা তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এভাবে হাসতে থাক মা, তোকে হাসলে বেশ সুন্দর লাগে। আর শোন, তোর ভাইয়া তোর সার্টিফিকেট, অন্যান্য কাগজপত্র সেখান থেকে তুলে নিয়ে আসবে। কিন্তু বাবা, এতে তো তিথুর একের মিস যাবে। যাবে না, আমি সোহেলের সাথে কথা বলছি। ও বলছে পরে সব কাগজপত্র দিলেও হবে, এখন ক্লাস করতে। যাক, তোমার সভাপতি বন্ধুর কোনো তো কাজে আসলো, নইলে শুধু ফ্রি ফ্রি খাওয়ানো কোনো লাভ হবে না। তুই যখন ভার্সিটি বাঙ্ক মেরে ঘুরতে যাস, তখন তোকে তাহলে বাঁচাই কে? নিশি একবার তার বাবার দিকে তাকালো। টেবিল থেকে একটি আপেল নিয়ে শীষ বাজাতে বাজাতে সেখান থেকে উঠে গেল। তার বাবা পিছন থেকে বলল, আজকে যে তোদের ক্যাম্পাস দেখে আনিস। 500 লাগবে। আল্লাহ জানে কোন লুটেরার বংশে ছিলে আগে, কোনো কাজ করতে হলে টাকা লাগবে। দেখো বাবা, আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, বিজনেস আমার রক্তে মেশা। তাই তো ফেল আসে। দিবা কি দেবা না? বাবা 500 টাকার নোট পকেট থেকে বের করে দিল। নিশি নিয়ে বলল, ওকে, ও তো সায়েন্সে, রাইট? তাহলে সায়েন্সের ক্লাসের খোঁজ নিতে হবে। আমার জন্য অবশ্য 2 মিনিটের ব্যাপার। লাগবে না, তিথি তোর ডিপার্টমেন্টেই থাকবে। বাট ওর এটাতে সমস্যা হবে না? তিথি বলল, অসুবিধা নেই, আমাকে একটু দেখাই দিলেই হবে। ও তো তোর মতো স্টুডেন্ট না। হয়েছে হয়েছে, এত খোটা মারলে কিন্তু পরে তোমারই ভুগতে হবে, মাইন্ড ইট। আচ্ছা মা, তুই তোর ক্লাস আর ক্যাম্পাসটা কষ্ট করে দেখাই নিয়ে আসিস। আর তো সোহেল আঙ্কেল, আমাকে 5 লক্ষ টাকা দিলেও তার সঙ্গে দেখা করতে যাব না। আমার মাথায় খিচুড়ি করে দেয়। তোর যাওয়া লাগবে না, টিচারদের সাথে ও কথা বলে নিবে। নিশি হাঁপ ছেড়ে বলল, যাক, বাজলাম। আচ্ছা তিতু, রেডি হয়ে থাকিস। আচ্ছা। এর মধ্যে মামি বলে উঠল, মেয়েটা সারা রাত জার্নি করে আসছে, এখন আবার ভার্সিটিতে যাবে? মামি, আমারও ঘরে একা থাকতে ভালো লাগবে না, আমি বরং গিয়ে দেখে আসি। আচ্ছা তোর ভালো লাগলে যা। এর মাঝে মামা বলল, এমনিতেও যেতে হবে, কিছু ফর্ম ফিল আপ করতে হবে। তিথি মুচকি হাসলো। মামি বলল, আর প্রহর, ওরাও তো ওই ভার্সিটিতে, হেল্প লাগলে ওদেরকে বলিস। মা প্লিজ, এভাবে বলে তোমার মেয়েকে অপমান করো না। আমি আর হেল্প, নো ওয়ে। তাও আবার ওদের থেকে। মা হাসিও না, ওদের নিজেরই হেল্প লাগবে। মানে? তোমার মাইনে বুঝে লাভ নেই। তিথি ওঠ, ড্রেস পরে ফ্রেশ হয়নি, আধ ঘন্টার মধ্যে বের হব। আর শুধু তোর, মাত্র তোর জন্য আমার টাইমলি ভার্সিটিতে যেতে হবে। উফ, কি কষ্ট।
সবাই হাসতে লাগলো। রিকশা এসে ভার্সিটির গেটের সামনে থামলো। তিথি একটিবার সম্পূর্ণ ভার্সিটি দূর থেকে দেখলো। নিশি নেমে রিকশা ভাড়া নিয়ে তিথির হাত ধরে রাস্তা পার করালো। এসে দারোয়ান মামাদের সাথে তার মজা নেওয়া শুরু। কি মামা, কোনো বউ কেমন আছে? মামা, আমার একটাই বউ। আর আজ সূর্য কোন দিকে উঠলো আজ টাইমের আগে? আরে মামা বলো না, এই হলো তিথি, আমার কাজিন। ওকে নিয়ে আসার জন্য আমার রেকর্ডটা ভাঙলো। আর মামা, অ্যাম্বুলেন্স ডেকে রাখো। কেন? আরে আমাকে টাইমলি দেখে কতগুলো স্যার হার্ট অ্যাটাক খাবে না? তাও ঠিক। আচ্ছা মামা, ডেকে রাখতেছি। আচ্ছা মামা চাই। আর ওকে দেখে রাখেন, আমার বোন। কিছু লাগলে ওকে সাহায্য করবেন কিন্তু। আচ্ছা মামা। নিশি তিথিকে ভেতরে নিয়ে কিছু জরুরি কাজ পূরণ করে ক্লাসে নিয়ে যেতে নিলে তিথির কানে কিছু আওয়াজ ভেসে ওঠে, গিটারের মধুর সুর। তিথি নিশিকে জিজ্ঞেস করে, প্রিয় ডায়েরি, রাতের জোছনার আলোতে সুগন্ধি শিউলি ফুলের ঘ্রাণ নিতে নিতে লিখছি আজ। সে ঘ্রাণে মিশে আছে নিজ দেশের মাটির সুবাস। আজ সকালে 6টি বছর পর নিজ দেশের মাটিতে পা রাখলাম। কত শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। শান্তি লাগারই কথা। আজ সেই জেলখানা থেকে রেহাই পেলাম, নতুন জীবনে পা বাড়ালাম। থ্যাঙ্কস টু আহান ভাইয়া। মামা, মামি, নিশু, উজান সবার সাথে দেখা করে প্রাণ ভরে গেল। আর হ্যাঁ, প্রহরের সাথেও। প্রিয় ডায়েরি, তুমি জানো আমি এখন মুচকি হাসছি। লন্ডনে যখন ছিলাম তখন এনা বলতো আমি নাকি মাঝে মাঝে মুচকি হাসলে গাল দুটো গোলাপি হয়ে যায়। কারণটা তো ও জানে না, তুমি তো জানো। কারণ এটাই প্রহর, যার অপেক্ষায় প্রতিটি ক্ষণ কাটিয়েছি। তার কথা ভেবে মুচকি হাসতেই গাল দুটো গোলাপি হয়ে যায়। কতবার আয়নায় যে নিজেকে যাচাই করতাম তার হিসাব নেই। আর এত বছর পর ওকে দেখলাম। ভাবতাম ওর সাথে প্রথম দেখা হলে এই বলবো সেই বলবো, কিন্তু কিছুই বলা হলো না। আসলে এমনটাই হয়, অনেক কিছু ভাবি কিন্তু হয় তার উল্টোটা। এত বছর পর যখন ওকে দেখেছিলাম মন চাচ্ছিল ওর কাছে গিয়ে হাজারো কথা বলি, সাহস হয়ে ওঠেনি। আর জানো ডায়েরি, ও নাকি অন্য কাউকে ভালোবাসে। নিশি যখন তা বলেছিল বুকটা তখন মোচড় দিয়ে উঠল। মনটা চাচ্ছিল ওকে গিয়ে একটি কষে থাপ্পড় মেরে বলি, তুমি অন্য কাউকে ভালোবাসলে কেন, রিলেশন করলে কেন? জানো না কত ভালোবাসি তোমাকে। আমি না তোমার বউ, আমাকে না তুমি বিয়ে করতে। কই গেল তোমার সেসব কথাগুলো, তোমার ওয়াদাগুলো? একটু কি আমার জন্য অপেক্ষা করা যেত না? পরক্ষণেই মনে পড়ে গেল সেগুলো কতটা আগের কথা। ঘর খেলায় স্বামী স্ত্রী সেজে সংসার করাটা তো সেই ছোটবেলার কথা। ছোটবেলায় দুষ্টুমি করে কিছু বলাকে ভালোবাসা বলে না, তো অপেক্ষা করবে কেন? রিলেশন করা অথবা ভালোবাসার তো পূর্ণ তার ইচ্ছে। আমি হয়তো ছোটবেলার সে খেলাকে আজও মনে গেঁথে রেখেছি। কেন জানি না, তবুও ভালো লাগে ওর কথা ভাবতে। আচ্ছা, ছোটবেলায় তো ভালোবাসার বোঝ হয় না, তবুও কি ভালোবাসাটা চাই না? হয়তো চাই, আবার হয়তো চাই না। তাহলে আমার ভালোবাসা কি মিথ্যে? আচ্ছা, প্রতি মুহূর্তে কাউকে নিয়ে ভাবাটা কি ভালোবাসা না? ডিয়ার ডায়েরি, গেস ওয়ান্ট, আমি এখনও ওকে ভেবে মুচকি হাসছি। হয়তো ভালোবাসি বলেই তাই, হয়তো আজও ভালোবাসি বলে তাই। তিথি ডায়েরিটা বন্ধ করে বুকে নিয়ে মাথাটা দেওয়ালে হেলান দিয়ে আকাশবাণী তাকালো। চাঁদের সৌন্দর্য গুনতে ব্যস্ত সে। সূর্যের কিরণ পর্দা ভেদে চোখে পড়তেই ঘুম ভাঙল তিথির। উঠে দেখলো 6:20 বাজে। বেশিক্ষণ ঘুমিয়ে ফেললো বোধ হয়। জলদি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। তারপর বসলো বই নিয়ে। বইটা খুলতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। চাইনিজ ভাষায় লেখা নাকি? এসব কি? হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞান, লেনদেন, সাবিদা, আরো কত কি। সাথে সাথে বইটি বন্ধ করে দিল তিথি। আরো 5টি বই সামনে খোলার সাহসটুকুও নেই। একটা দেখেই কলিজার পানি শুকিয়ে গেছে। তিথি উঠে বাহিরে গেল। কেউ ওঠেনি।
পুরো ঘরে টু শব্দটুকু নেই। এ সময় হাঁটলেও আওয়াজ হয়, তাই হচ্ছে। তিথি দরজা খুলে গার্ডেনে গেল। গোলাপ ফুল ফুটে আছে, ইচ্ছে করছে ছিঁড়ে চুলে লাগাতে। না থাক, ফুল গাছেই সুন্দর। পানি এসে গাছে গাছে পানি দিল তিথি। অপরদিকে মা এসেই প্রহরীর উপর এক জগ ঠান্ডা পানি ঢেলে দিতেই প্রহর লাফ দিয়ে উঠল। উঠে মুখের পানি মুছে চিল্লিয়ে বলল, হোয়াট ইয়ার মা, এটা কি করলা? ঘুম থেকে উঠালাম। অন্য কোনো উপায় পাও না ঘুম থেকে ওঠানো? আজ শুক্রবার, ঘুমালে কি হয় একটু? তোর জন্য তো সপ্তাহে 7 দিনই শুক্রবার, প্রতিদিন তো 10টায় উঠিস। আজ শুক্রবার আর কাল শনিবার 12টায় উঠবো। তাহলে জুতা দিয়ে পিটাবো, যে বাজার নিয়ে আয়। কেন? রাতে মেহমান আসবে। তো আমি যাবো কেন? আমি যাবো না, ঘুমাতে দাও। তুই যাবি না? তুই যাবি, তোর বাপেও যাবে। তাহলে বাবাকেই পাঠাও, আমাকে ঘুমাতে দাও। উঠবি নাকি ঝাড়ু আনবো? প্রহর করুণ চোখে মায়ের দিকে তাকালো। মা মুখ ভেঙচিয়ে বলল, লাভ নেই, ব্রাশ করে রেডি হয়ে এসে রান্নাঘর থেকে টাকার লিস্ট নিয়ে যা। মা যেতেই প্রহর কপালে হাত দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আল্লাহই জানে ছেলেটা আবার কই গেল। বললাম মেহমান আসবে, তাও চলে গেল। এসে না, লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না। মা বকছে, আর প্রহরের বাবাও প্রাপ্তি শুনেও না শোনার ভান করে টিভি দেখছে। এমন সময় কলিং বেল বাজলো। মা দৌড়ে যেয়ে দরজাটা খুলল। তিথি, উজান, নিশি আর ওর মা বাবা এসেছে। প্রহরের মা যেই ওকে জড়িয়ে ধরল, ছেড়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাহ, কত বড় হয়ে গেছিস। আজও মনে হয় সেদিনের কথা, যখন তুই ছোট্ট ছিলি আর ফ্রক পরে এসে একটু পরপর এসে জিজ্ঞাসা করতি, মণিমা মণিমা এই ফ্রকটাতে আমাকে কেমন লাগছে। আর আমি বলতাম, আমার তিথুমণিকে একদম রাজকন্যা লাগছে। তিথি মুচকি হেসে মাথা নিচু করল। প্রহরের মা আবার বলল, আরে আরে, মেয়েটা দেখে লজ্জা পাচ্ছে। তুই আমার তিথি তো, যে সারাক্ষণ সবার উপর দাদাগিরি দেখাতো। তিথি খিলখিল করে মুখে হাত দিয়ে হেসে দিল, সাথে বাকি সবাইও। নিশি পিছন থেকে বলল, বুঝেছো আন্টি, বড় হয়ে লজ্জাবতী হয়ে গেছে। যাক, আমার ফিউচারের দুলাভাইয়ের জন্য ভালো। আর তুই তুই তো চেঞ্জ হলি না, যেমন ছিলি তেমনই। আরে আন্টি, নিশি বলে কথা। আচ্ছা, তুমি কি বাইরে দাঁড় করিয়ে রাখবা? আরে আয় আয়, ভিতরে আয়। এই যে শুনছো, দেখো কে এসেছে, তোমার প্রিন্সেস এসেছে। প্রহরের বাবা আর প্রাপ্তি বেরিয়ে আসলো। বাবা দেখে কতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তিথি সামনে এসে তাকে সালাম দিল। বাবা তার মাথায় হাত রেখে বলল, প্রহরের মা, তুমি আমাকে বলনি কেন আমার ছোট প্রিন্সেসটা আসবে? ও মা, এখন তো দেখি আমার ছোট নেই, কত বড় হয়ে গেছিস। দেখতে একদম তো মায়ের মতো হয়েছিস, কিন্তু চোখগুলো একদম তোর বাবার মতো। তিথির মাথায় হাত বোলাতে বোলাতে তার চোখ দুটো ভিজে গেছে। চশমাটা খুলে চোখ দুটো মুছে নিল। তিথি হাত ধরে বলল, থাক আঙ্কেল, কেঁদো না। বাবা তার প্রিয় বন্ধুর চোখে জল দেখলে কষ্ট পাবে। আসলেই বেশ বড় হয়ে গেছিস। প্রহরের বাবা তিথির মাথায় হাত রাখল। প্রাপ্তির পাশ থেকে বলে উঠল, আমিও তো বলি, বাবার আমার ছাড়া আর কোনো প্রিন্সেস আছে? আম্মু, আব্বু, ভাইয়া সবাই প্রায় আপনার কথা বলে। তাই এর মাঝে উজান বলে উঠল, আঙ্কেল, আপু প্রিন্স তো ঠিক আছে, কিন্তু এই মেয়েটাকে প্রিন্স কোন হিসেবে বলেন? দেখেন তো, বটগাছে পেতনির মতো। আর নিজে নিজে কোন দিকে দিয়ে রাক্ষস থেকে কম? আমি রাক্ষস? নিজের চেহারাটা আয়নাতে দেখছো? তোমার থেকে ভালো আছে। নিজে তো সারাক্ষণ ক্লাসে বান্দরের মতো লাফাইতে থাকে, আবার আসছে আমাকে বলতে। তুমি চুপ, দুই জনে চুপ। ধমক দিয়ে চুপ করালো প্রহরের মা। বুঝি না দুইজন এত ঝগড়া করো কিভাবে। মা, এই ছেলেটা সেই ক্লাস 7 থেকে আমার পিছে পড়ে আছে।
জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে। ভাবছিলাম কলেজে উঠলে পিছু ছাড়বে না, উনি সেই এক কলেজেই এমনকি এক ক্লাসেও পড়লে লাইফটা হেল করে রাখছে। তিথি প্রাপ্তির সামনে এসে ওর গাল ধরে বলল, মাশাল্লাহ, কত কিউট হয়েছে। যখন ছোট ছিল তখন সারাক্ষণ আমার পাশে থাকতাম, টিটুপু টিটুপু করে করে। শেষ যখন দেখেছি তখন হয়তো 6 বছরের ছিলে, তাই না আন্টি? এই আন্টি কি রে? আগে মণিমা ডাকতি, এখনো তাই ডাকবি? জি। তিথি চোখ বুলিয়ে চারিদিকে তাকাচ্ছে, কিন্তু যার অপেক্ষায় সে চোখ তৃষ্ণার্ত তাকে খুঁজেই পাচ্ছে না সে। এমন মুহূর্তে প্রাপ্তি বলল, নিশি আপু যখন শেষবার এসেছিলে বলেছিলাম না সাদে ছোট্ট একটি পুকুর বানাবো, তা বানিয়েছি। সত্যি, চলো দেখি। তিতুপু তুমিও চলো। এখন? হ্যাঁ চল। প্রহরের মা বলল, এটা কিসের আওয়াজ? গিটারের। আই থিঙ্ক প্রহর। প্রহরকে তোর মনে আছে তো? তিথি কিছুক্ষণ চুপ থেকে বলল, আছে। মাঝে মধ্যে হলে গান গায়। অ্যান্ড বিলিভ মি, হি ইজ অসাম। টিচার্সরা কিছু বলে না? তার নিচেরাও শুনতে আসে, তার কি বলবে? ও, শুনবি? তিথি কিছুক্ষণ চিন্তা করে বলল, চল। নিশি তিথি হলে নিয়ে গেল। ভিড় জমা, তাও নিশি মানুষদের ঠেলে ঠেলে তিথিকে টেনে ভেতরে নিয়ে গেল। নিশি বলল, উপরে স্টেজে দেখ, মাঝে যে ব্ল্যাক শার্ট পরে কিটানে দাঁড়িয়ে আছে সে হলো প্রহর, আর পাশে তাকা মেয়ে দুটি হলো ইরি আর রিপা। ইরি ইরি হলো সালোয়ার কামিজ পরা মেয়েটা, আর রিপা হলো জিন্স পরা মেয়েটা। আর পাশে যে ছেলেটা দেয়ালে হেলান দিয়ে এক পা ভাঁজ করে দেয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, দ্যাটস আকাশ। অ্যান্ড ওই গাধার মতো যে ছেলেটা চেয়ারে পায়ের উপর পা রেখে বসে আছে, ও হলো রায়হান। দেখ, এখন শুরু হবে। গান শেষ, এই চারিপাশ হতে তালির গর্জনের আওয়াজ ভেসে উঠল। নিশি জিজ্ঞেস করল, কেমন লাগলো? প্রহরের আওয়াজে এত কষ্ট মেশানো কেন? বাহ, ওর কষ্ট অনুভব করে ফেললি। হবেই তো, ছোটবেলার বন্ধু বলে কথা। তিথি কিছু বলল না। নিশি আবার বলা শুরু করলো, বেচারা ছ্যাঁকা খাইয়ে বাঁকা হয়ে গেছে। মানে? একটা মেয়েকে ভালোবাসতো, কলেজে থেকে নাকি রিলেশন, বাট ও নাকি 6 মাস আগে ওকে ছেড়ে চলে গেছে। কেন? কি জানি। ওই এসব বাদ দে, ক্লাসে চল, তোকে নিয়ে আমার আবার যেতে হবে। তুই কোথায় যাবি? তোর কি মনে হয় আমি ক্লাস করব? আমার এত বোরিং ক্লাস করার জন্য বয়ে গেছে। তাহলে আমি? ডোন্ট ওয়ারি, তোকে তোর মতো এক বোরিং পার্সনের সাথে দেখা করে আসবো। অবশ্য তোর মতো না, একটু কম। হয়েছে। চল। নিশি তিথিকে নিজের ক্লাসে নিয়ে গেল, যে সোজা দ্বিতীয় বেঞ্চের সামনে দাঁড়ালো। তিথি দেখলো একটি মেয়ে অঙ্ক করছে। নিশি মেয়েটির ক্যালকুলেটর হাত থেকে নিতেই মেয়েটি উপরে তাকালো। মেয়েটির গায়ের কালো, কিন্তু চোখগুলো বেশ সুন্দর। লন্ডনে কয়েকজনের ভিন্ন রঙের চোখ সে দেখেছে, কিন্তু মেয়েটির চোখের সৌন্দর্যটা আলাদা, আর চেহারায় মায়া ভরা। তিথি তাকিয়ে আছে। মেয়েটি বলল, নিশি আমার ক্যালকুলেটর দে, অঙ্ক মিলছে না। রাখ তোর অঙ্ক, ওর সাথে পরিচয় হ, আমার বোন। তোর বোন আছে? জানতাম না। কাজিন, তুই তো জানিস। ও হে তিথি, রাইট। হাই তিথি। হ্যালো। আর ও হলো ঈশিতা, আমাদের হবু। ঈশিতা নিশিকে কোণে মেরে বলল, চুপ, ক্লাসে তোকে বলতে মানা করছি না। উপস, ভুলে গেছি, বাট ও জানে। ও যে জানে তা আমি জানি। তুই তো জানবি। আচ্ছা, তোরা বোরিং পার্টিরা ক্লাস কর, আমি গেলাম হাতির ঝিল। তোর আর কি কাজ, যা। তিথির খেয়াল রাখিস, ক্লাস শেষে আমি ভার্সিটির বাইরে দাঁড়াবো। তিথি মাথা নাড়িয়ে ওকে বলল। নিশি চলে যাওয়ার পর তিথি ঈশিতার পাশে বসলো। ঈশিতা জিজ্ঞেস করলো, অনেকদিন পর এসেছো, আমাদের ফাইনাল সামনে। আসলে অন্য কোথাও ছিলাম। জানি, ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ। আসলে আমি সায়েন্স থেকে এ ডিপার্টমেন্টে এসেছি। সায়েন্স থেকে? এখানে কিভাবে পারবে? দেখি কি হয়। টিচার আসলে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। টিচার সবাইকে বসতে বলে, তারপর বলে, আপনাদের মাঝে তিথি রহমানকে।
তিথি দাঁড়ালো। উনি আবার জিজ্ঞেস করলো, তুমি লন্ডন থেকে এসছো রাইট? জি। তুমি সায়েন্স থেকে মাইগ্রেশন করে এসছো। জি স্যার। তোমার জন্য পড়া তো খুব টাফ। আগামী 3-4 মাসে তোমাদের পরীক্ষা, কিভাবে কি করবা? তিথি কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সবাই এক নাগাড়ে তার দিকে তাকিয়ে আছে, যেন সে কোনো অপরাধ করে ফেলেছে। আর সবাই অপরাধীর দিকে তাকিয়ে আছে। স্যার আবার বলল, সূর্য, স্ট্যান্ড আপ। ইয়েস স্যার। তিথি, ও ক্লাসের ফার্স্ট বয়, হি ইজ এ জিনিয়াস। সূর্য, তুমি তিথিকে হেল্প করবে ওকে পড়তে। ওকে স্যার। আচ্ছা, তোমরা দুজন বসো। দুজনেই বসলো। তিথির বুঝতে বাকি রইল না সে ওকেটা জোরের ছিল। 3টি ক্লাসের পর শেষ ক্লাস। ছুটির সময় হয়ে এসেছে। ছুটির রিং বাজতেই স্যার চলে গেল। কয়েকজন স্টুডেন্টও চলে গেছে। তিথি আর ঈশিতা বের হতে যাবে এমন সময় আকাশকে দেখে তিথি এক পা পিছিয়ে গেল। একটু হলেই ধাক্কাটা লাগতো। তিথি এক পা করে পিছিয়ে গেল। শেষে এক বেঞ্চের সাথে ধাক্কা খেলো। আকাশ আরেকটু পাশে এসে দাঁড়ালো। সাথে রায়হান এসে ক্লাসের চোখ বোলালো। তিথি কিছু বুঝে উঠতে পারছে না। পেছন থেকে প্রহর আসলো। তিথি তার দিকে তাকালো। প্রহর পাশ কাটিয়ে যেয়ে তিথির পাশের হাই বেঞ্চের উপর বসলো। তিথি ধরেই নিয়েছে প্রহর তাকে চেনেনি। স্বাভাবিক, সে নিজেও নিশিকে না চিনলে হয়তো প্রহরকে চিনত না। এত বছরে দুজনে কতই না বদলেছে। আকাশ এসে একবার ঈশিতার দিকে তাকালো। ঈশিতা মুখ ফিরিয়ে নিল। আকাশ এসে তিথির সামনে দাঁড়িয়ে বলল, So, you are the new student? জি। See guys, I told you, আমার কোনো ইনফরমেশন ফেক হয় না। সো কোথা থেকে আসছো? মানে? I mean কোন ইউনিভার্সিটি? সিটি ইউনিভার্সিটি। ঢাকা সিটি ইউনিভার্সিটি? না, লন্ডন। তুমি লন্ডন থেকে এখানে এসছো? জি। কেন? এমনি। বাট তোমাকে দেখে তো মনে হয় না লন্ডন থেকে এসেছো। ইউ লুক লাইক বেহেনজি টাইপ, ইউ নো? তিথি কিছু বলল না। আকাশ আবার বলল, সো ইউ নো, আমরা তোমাদের সিনিয়র। আর যেহেতু তুমি নিউ, ইউ হ্যাভ টু র্যাগ ইউ। কিন্তু এটা তো ঠিক না, তাই না? দ্যাটস রিচুয়াল বেবি। তাও তো এটা ভুল বাবা। আমি বলছি না? প্রহর পাশ থেকে বলে উঠল, ডিউড, লিভ ইট, তোর হলে এখান থেকে চল। ইয়ার একটু প্লিজ। ওকে, একটা গানে ডান্স করে দেখাও। পারি না। হোয়াট? পারো না? ওকে ওকে, একটা গান গাও তাহলে। পারি না। তুমি পারোটা কি? ঈশিতা তিথির পাশ থেকে বলল, অ্যাটলিস্ট অন্যের মন দিয়ে খেলা তো করতে পারে না। আকাশ তীক্ষ্ণ দৃষ্টিতে ঈশিতার দিকে তাকিয়ে আবার তিথির দিকে তাকালো। বলল, সিম্পল, একটা কোয়েশ্চেন করি, অ্যান্সার দেবে। আমি অ্যান্সারে সন্তুষ্ট হলে যেতে দেব। বলো, ভালোবাসা কি? তিথি মুখ তুলে মিষ্টি হেসে বলল, ভালোবাসা কি? এর হয়তো হাজারো উত্তর আছে, কিন্তু নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয়তো বড় কোনো জ্ঞানী বা বিজ্ঞানীদের কাছেও নেই। ভালোবাসার জগতে কতজনেই না বাস করেছে, তবুও তাদেরকে সংজ্ঞাটা জিজ্ঞেস করলে তারাও উত্তর দিতে অক্ষম। কারণ ভালোবাসা শুধু এক অনুভূতি, যা অনুভব করা যায়, বলে বোঝানো যায় না। ভালোবাসা কারোর জন্য কেয়ারিং, তো কারোর জন্য শেয়ারিং, কারোর জন্য আই লাভ ইউ এই 3টে ওয়ার্ড, তো কারোর জন্য নিঃশব্দ বাণী, কারোর জন্য সকালের মিষ্টি এক বার্তা, তো কারোর জন্য একটি গোলাপের ফুল, কারোর জন্য হাত ধরে পথ চলা, তো কারোর জন্য বহু কাছে পাওয়া। ভালোবাসা জিনিসটা সবার জন্য আলাদা, কিন্তু অনুভূতি একই। ভালোবাসা এমন এক জিনিস যার জন্য নিজেকে বিলিয়ে দিলেও জীবনটা সার্থক মনে হয়। ভালোবাসা এমন এক নিঃস্বার্থতা যেখানে ভালোবাসার মানুষটির খুশি সর্বোত্তম। ভালোবাসা হলো প্রতিক্ষণ, ভালোবাসার মানুষটিকে অনুভব করা। ভালোবাসা হলো এক অনুভূতি যার অনুভবেও সুখ আছে। তিথি বলা শেষে তার চোখ বোলালো। সবাই তার দিকেই তাকিয়ে আছে, প্রহর বাদে। ইরির হাততালি দিয়েই তালির বর্ষণ শুরু হলো। ইরি বলল, প্রহর বলল, এখনই ভালো আছিস, প্রেমে কষ্ট ছাড়া আর কিছুই নেই। তিথি প্রহরের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আকাশ বলল,
এগুলো জাস্ট বানানো ফ্যাক্ট, নাথিং এলস। ভালোবাসা বলতে কিচ্ছু নেই। ভালোবাসা ছাড়া পৃথিবী চলে নাকি? জীবনের প্রতিটি ধাপেই তো ভালোবাসা বিদ্যমান। এর মাঝে ঈশিতা বলে উঠল, আরে কাকে কি বলছিস? যে মানুষের কাছে মন নেই সে ভালোবাসা জিনিসটা কি বুঝবে? এখান থেকে চল তো তিথি। তিথি নামটা বেশ ভালো মতো পরিচিত প্রহর। নামটি শুনে একবার পিছন থেকে ডাক দিল প্রহর। শোনো, ঈশিতা আর তিথি দুজনে পিছু করল। এই কি সেই তিথি? কিভাবে সম্ভব? এদিকে তিথি আর ঈশিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রহর বলল, কিছু না, যাও। তিথি একটিবার গভীর আগ্রহে তাকালো, তাকিয়ে চলে গেল। রাতে খাবার শেষে তিথি বারান্দার ফ্লোরে পা মেলে বসে আছে। রুমের ভেতরে নিশি ফোনে কথা বলছে না, চিল্লাচ্ছে, তাতে সন্দেহ আছে তার। তিথি একটিবার চাঁদের দিকে তাকালো। চাঁদের জ্যোৎস্না তার উপরে যেন আলোর ছড়াচ্ছে, আর পাশ থেকে শিউলি ফুলের সুগন্ধিতে আত্মহারা। তিথি কিছুটা মুচকি হেসে পাশ থেকে ডায়েরি আর কলমটা নিল হাতে। ডায়েরির পাতা উল্টিয়ে লেখা শুরু করলো। তোরা যা, আমরা কথা বলি। ডিনারের সময় হলে ডাক দিব তোদের। আচ্ছা মা, আপুরা চলো। উজানকে নিয়ে যা। পারবো না, আমরাই যাব শুধু। ও কি মেয়ে নাকি? মেয়েদের মাঝে কি করবে? আপুরা চলো তো। তিনজনে ছাদে উঠল। তিথি ছাদে ঘুরতে লাগলো। কত স্মৃতি জড়িয়ে এই জায়গাটিতে। দোলনাটা বোধহয় পাল্টিয়েছে, বোধহয় না, আসলেই পাল্টিয়েছে। দোলনাটিতে প্রহর আর তিথির কত স্মৃতি, দুষ্টুমি। তিথি মনে পড়ে গেল সেই দিনটি। তিথির দোলনায় ছোলা শেষ হলে প্রহর জেদ ধরে তাকে উঠতে দিতে। তিথি কিছুতেই উঠবে না, কিন্তু প্রহর মানতে রাজি না। তিথি উঠলে প্রহর এসে বসে। তিথি রাগের চোটে সজোরে এক ধাক্কা দেয় দোলনায়। প্রহর ঠাস করে পড়ে যায়। পড়ে গেলে প্রহরের হাত পা ছিলে যায়, অনেকখানি রক্তও ঝরে। রক্ত দেখে তিথি নিজেই কান্না করে দেয়। বাসার সবাই প্রহরের আওয়াজ শুনে উপরে এসে জিজ্ঞাসা করলে প্রহর সব দোষ নিজের উপর নেয়, যেন তিথিকে কেউ বকা না দেয়। নিশির ডাকে তিথির ঘোর ভাঙে। দেখে যা, প্রাপ্তি কত সুন্দর করে মাছগুলো পেলেছে। আসছি। দরজা খুলে প্রহর চুপি চুপি ঢোকে। দেখে ড্রয়িং রুমে নিশির বাবা, মা আর উজান বসা। প্রহর চেয়ে তাদের সালাম দিল। কেমন আছো বাবা? এই তো আঙ্কেল, ভালো। আপনি? ভালো। নিশিও এসেছে নাকি? তুমি জানো না? না তো। মা বলল মেহমান আসবে, কে সেটা বলেনি। বাবা পাশ থেকে বলল, অনেক স্পেশাল মেহমান এসেছে। মানে? মা রান্নাঘর থেকে খাবার ডাইনিং রুমে আনতে চেয়ে দেখে প্রহর এসেছে। টেবিলে রাখতে রাখতে বলল, এসেছে সাহেবজাদা। কই গেছিলি তুই? মানা করেছিলাম না বাইরে যেতে? আজ আমার মন ভালো বলে বেঁচে গেলি। বাহ, আজ আমার মায়ের মনটা এত ভালো কেন? কারণ আজ আমার তিথুমণি এসেছে। আর তুই কি জানিস বলতি? মধুমিতা, তাই না? তোর মধুমিতা এসেছে আজ। কি মজা করছো? নিজে ছাদে যেয়ে দেখে নে। ছাদে? যা দেখে আয়। নিশি বলল, প্রাপ্তিপূর্ণ কোথায়? ব্রণকে? নিশিপো, তুমি বলছো আর দেখো ও চলে আসছে। পিছনে দেখো। নিশি আর তিথি পিছনে ফিরল। ব্রাউন কালারের একটি কুকুর। নিশি যে কুকুরটিকে আদর করতে লাগলো। ব্রুনো বেবি, হাউ আর ইউ? কুকুরটি ভাউ করতেই তিথি ভয় লাফ দিয়ে উঠল। এর জন্য ব্রোনো আর বেশি ডাকতে লাগলো। ব্রোনো সামনে আসতেই তিথি লাফ দিয়ে দৌড়তে লাগলো। দরজা দিয়ে বের হতে নিবে তখনই কারোর সাথে ধাক্কা খায়। তিথি তার দুই হাত মুঠো করে চোখের সামনে দেয়। প্রহর ঢুকতেই কারোর সাথে ধাক্কা খায়। সে কিছু বুঝে উঠতে না পেরে মেয়েটিকে ধরতে যেয়ে কোমর জড়িয়ে নিল। মুখে হাত দিয়ে রেখেছে। নিশি আর প্রাপ্তির সামনে, তার মানে আসলেই মধুমিতা। প্রহর অপেক্ষায় অকল। আজ কত বছর পর তার ছোটবেলার সাথীকে দেখবে। তিথির এই নাম বহু পরিচিত। তিথি আস্তে আস্তে চোখ থেকে হাত দুটো সরিয়ে উপরে তাকালো। প্রহর তাকিয়ে আছে। গতকালের সেই চেহারা। মনে মনে হাসল প্রহর। তার মন তাকে মিথ্যে অনুভব করায়নি।
প্রহরের বোধহয় কিছু মনে পড়ল, কিছু না বলেই তিথিকে ছেড়ে পাশে দাঁড়িয়ে পড়ল। তিথির চোখ সরায়নি, একইভাবে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে একসময় তার চোখ দুটো ভিজে গেল। ব্রণ খেউ করতেই তিথি আবার লাফিয়ে উঠল। সোজা প্রহরের বাহু আঁকড়ে ধরে চোখ দুটো চেপে বন্ধ করে নিল। প্রহর কারো স্পর্শ অনুভব করে পাশে তাকালো। তিথি তাকে আঁকড়ে ধরে আছে। ব্রণর প্রতি ডাকে সে নিজেও লাফিয়ে উঠছে। হাসল প্রহর। মেয়েটি আজও কুকুরকে ভয় পায়। প্রহরের আজও মনে আছে তিথি ছোট থেকে কুকুরকে সাংঘাতিক ভয় পেত। এজন্য কতবার ইচ্ছে করে প্রহর তিথিকে কুকুরের সামনে নিয়ে গেছে তার হিসেব নেই। প্রতিবার কুকুরের ঘেউ শুনে এভাবেই প্রহরের বাহু ধরে তার সাথে লেগে থাকত। ভেবেই প্রহর হাসল। প্রহর কিছুক্ষণ মিটিমিটি হেসে ব্রুনোর দিকে তাকিয়ে বলল, ব্রুনো কাম হিয়ার। ব্রুনো দৌড়ে আসলো। তিথি আসতে দেখে প্রহরের পিছু লুকালো। প্রহর ঝুঁকে ব্রুনোর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ব্রুনো ডোন্ট স্কেয়ার পিপল স্যার, শি ইজ আওয়ার ফ্যামিলি, ওকে? ব্রুনো চিহ্নপা বের করে প্রথম 2 পা উঠে দাঁড়ালো। প্রহর বলল, দ্যাটস লাইক এ গুড বয়, না গো টু দ্য গার্ডেন। ব্রুনো দৌড়ে চলে গেল। তিথি কুরকুর করে প্রহরের পিছন থেকে বেরিয়ে পাশে দাঁড়ালো। প্রহর একবার তিথির দিকে তাকিয়ে নিশির দিকে এগিয়ে বলল, কেমন আছিস নিশি? এই তো ভালো, তুমি? আমিও ভালো। ক্লাস কেমন চলছে? এই খবর আমার থেকে জানতে আসলে হবে কিভাবে? তাও ঠিক। বাহ, প্রাপ্তি জিনিস। আমরা যখন ছোট ছিলাম ইনি আমার সাথে কথাও বলতো না ঠিক মতো। আর শুধু আমার সাথে, তিথি ছাড়া কারোর সাথে কথা বলতে বোধহয় তার অ্যালার্জি ছিল। আর আজ তার ছোটবেলার সাথীকে ছেড়ে আমার সাথে কথা বলছে। আমার তো স্পেশাল স্পেশাল ফিল হচ্ছে। সে ছোটবেলার সাথী, সে আমাকে না বলে ছেড়ে চলে গিয়েছিল। তিথি মুখটা মলিন করে করুণ দৃষ্টিতে প্রহরের দিকে তাকালো। প্রহর তার দিকে তাকিয়েও দেখল না। নিশি একবার তিথির দিকে তাকিয়ে আবার প্রহরের দিকে তাকিয়ে বলল, এই জন্য তুমি এতটা বছর ওর সাথে কথাও বলনি? আমি নিচে যাচ্ছি, নিচে এসো। প্রহর যাওয়ার জন্য পিছনে ফিরলে তিথির দিকে চোখ পড়ল। মেয়েটা মুখটা মলিন করে করুণ দৃষ্টিতে তাকালো। প্রহরের ভীষণ মায়া হলো। এই মেয়েটির মুখে এত মায়া কোথা থেকে আসে বুঝে কুল পায় না সে। তবুও কোনো কথা বলল না প্রহর। এক রাশ অভিমান নিয়ে চলে গেল সেখান থেকে। তিথি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিশি এসে তিথির কাঁধে হাত রেখে বলল, ভীষণ রাগ করেছে তাই না? আই হ্যাভ এন আইডিয়া। কি? কান কাছে আন। তিথি তার কান নিশির কাছে নিল। নিশি ফিসফিসিয়ে বলল, মিষ্টি একটা কিস করে দে, দেখবি রাগ অভিমান সমান্তর হয়ে গেছে। তিথি নিশিকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, ছি নিশি, এসব কি বলছিস? ওমা, লন্ডনে থেকে এটা বলছিস? দ্যাটস নর্মাল বেবি। এসব বাজে কথা আমার সাথে বলতে আসবি না। তিথির মেজাজ খারাপ করে সেখান থেকে চলে গেল। প্রাপ্তি নিশির পাশে এসে বলল, আপু কে বলেছো তিথি আপুকে? তোর শোনার বয়স হয়নি, বয়স হলে বলবো। তখন আবার তুই তিথির মতো করে ছি নসি আপু সব কি চলছে বলিস না। আচ্ছা আপু, চলো নিচে যাই। তিথি নিচে গেল। প্রহর উজানের সাথে ভিডিও গেম খেলছে। তিথিকে সে এক পলক দেখল। দেখাটা তিথির চোখ এড়ায়নি। সেও দেখেছে দেখাটা। এর মাঝে মা এক স্টিলের থাল আর একটি চামচ নিয়ে বাড়ি দিতে দিতে বলে উঠল, এই বাচ্চা পার্টি বড় পার্টি সব আসো, ডিনার রেডি। প্রহর কানে হাত দিয়ে বলল, এখন এম্বারেসিং তাই না? ছোটবেলায় এভাবেই তোদের সবাইকে ডাকতাম আর তোরা দৌড়িয়ে আসতি। নিশির বাবা বলল, আর ভাবি মনে আছে, নিজে তো খেতই, তিথিকেও নিজের হাতে খাওয়াতো। এখানে আসলে একবারও তিথি নিজের হাতে খেয়েছে বলে সন্দেহ আছে। তো জনাব, আজও তিথিকে নিজের হাতে খাইয়ে দেওয়া হবে নাকি? প্রহর আর চোখে তিথির দিকে তাকালো। লজ্জায় তিথির চোখ নিচে। প্রহর আবার সোজা তাকিয়ে দাঁড়িয়ে বলল, তখন তো ছোট ছিল, এখন কি আর ছোট নাকি? নিজের হাতে খেতে পারবে। আর ছোটবেলার কথা সেখানেই শেষ, এখন সব ডিফারেন্ট। বলে ডাইনিং টেবিলের দিকে পা বাড়ালো। কথা বলার আগে একটিবারও ভাবল না। কিন্তু কথাটা শুনে তিথির বুকের ভিতর যে ছারখার হয়ে যাচ্ছে তা তো আর সে জানে না।
কথায় আছে শরীরের আঘাত থেকে মনের আঘাত বেশি বড়। অজানা কিছু এমন কথা আছে যা যে কারো বুকে আগুন জ্বলাতে পারে। এমন অবহেলা বুকে চুপছে। তিথির অবস্থা এখন তেমনই। ইচ্ছে করছে কান্না করে দিতে, কিন্তু সবার সামনে তাও সম্ভব না। না পারছে কাঁদতে, না পারছে সইতে। কিভাবে বলতে পারলো প্রহর এই কথাটা? মেনেছে সে ভুল করেছে, তাই বলে এমন কটু কথা শোনাবে তাকে? ছোটবেলার কথা সেখানেই শেষ মানে কি? অর্থাৎ তাদের একসাথে সে মজা, বিনা কথায় অট্টহাসি দেওয়া, নিজেরা পুতুল হয়ে বর্বও খেলা, সেই দোলনায় দোলা, একসাথে হাত ধরে চলা, ফুল ছিঁড়ে তার মাথায় লাগিয়ে দেওয়া, নিজের হাতে খাইয়ে দেওয়া, তাল গাছের পাতা নিয়ে আংটি বানিয়ে দেওয়া, লুকিয়ে চকলেট এনে দেওয়া, তার একটি হাসির জন্য সব করা, তার কান্নায় অস্থির হয়ে পড়া, তার গালে প্রথম চুমুর ছাপ দেওয়া, সব কি শেষ? আসলেই শেষ। তিথি কিছু বলছে না, ভারী কান্না পাচ্ছে তার। ছোট কিছু কথাও যে মনে কষ্ট দেয় জানা ছিল না তার। এত বছর কম শোনেনি তার চাচির কাছে, তাও এতটা কষ্ট হয়নি যা আজ হচ্ছে। ডিনার টেবিলে বসলো সবাই, সবাই যে যার মতো খাচ্ছে, আর তিথি তারই মাঝে লুকিয়ে প্রহরকে দেখছে। উজান রোস্টের চামটায় হাত দিতে নিলেই প্রাপ্তিও সে সময় চামচাটা ধরে। কারো হাতের ছোঁয়া পাওয়ায় দুজনেই চোখ তুলে তাকায়। প্রাপ্তি বলে, ছাড়ো। তুমি ছাড়ো। আমি আগে ধরছি। সো হোয়াট? আমি আগে নেওয়ার কথা ভাবছি। তো আমি আগে নিব। এত খায়ও না, একদিন তো ফুটে যাবা। কি বললাম? বয়রা হয়ে গেলে নাকি? দেখো ভালো হচ্ছে না কিন্তু। না হোক। এক কাজ করো, তুমিই খাও। রাক্ষসদের তো বেশি খাবারই লাগে, রাক্ষস একটা। প্রাপ্তি চামচ ছেড়ে হনহন করতে করতে বের হয়ে গেল। তিথি অবাক হয়ে তাকিয়ে রইল। নিশির কানের কাছে এসে জিজ্ঞেস করলো, ওদের কি হলো বুঝলাম না। ওরা সারাক্ষণ এভাবে লেগে থাকে। কেন? কে জানি, এখন তো এটা নিয়ে ভাবাও ছেড়ে দিয়েছি সবাই। খুদাই ঝগড়া করে, ভেবে লাভটাও কি? তাও বাদ দে তো, খাবার খেয়ে নে। রওনার সময় এলো। প্রহরকে খুঁজেও পাচ্ছে না সে। বারবার আশেপাশে দেখছে, প্রহর নেই। অনেকক্ষণ যাবৎ দেখছে না। আসলে কি একটিবারও কথা বলবে না সে? মা এসে তিথির মাথায় হাত বলিয়ে দিয়ে বলল, মন খারাপ করিস না মা, জানিসই তো ছেলেটার রাগটা একটু বেশি। তোর না বলে যাওয়ায় ভীষণ কষ্ট পেয়েছে। নিজেকে পুরো 1.5 দিন রুমে লক করে রেখেছিল। তোকে এয়ারপোর্টে দিয়ে এসে তোর আঙ্কেল দরজা ভেঙে দেখে ও নিচে অজ্ঞান হয়ে পড়া। তারপর হাসপাতালে নিয়ে গেলাম, সেখানেও 7 দিনের মতো ছিল। সেখান থেকে এসেও 2 বছর একাকিত্ব থাকতো, শুধু স্কুল কোচিং এই। তারপর আস্তে আস্তে ঠিক হয়। তোর যাওয়ায় খুব আঘাত পেয়েছে ও, তাই এখনো এত রাগ। ওর কথায় মন খারাপ করতে যাস না। ওর সাথে এত কিছু হলো, কেউ আমাকে কিছু বললে না? এমনিতেই তুই সেখানে নতুন, এইসব নিয়ে টেনশন নিবি তাই বলিনি। তারপর প্রহর মানা করে দিল। জানি না, আমার সাথে কথা বলতে মানা করে দিল। এমনকি ওর কথা বলতেও মানা করে দিয়েছিল কাউকে। এইসব এখন মাথায় আনিস না। তুই এসেছিস, দেখিস সব ঠিক হয়ে যাবে। দেখি কতদিন নিজের মধুমিতার সাথে রাগ করে থাকতে পারে। তিথিকে মিষ্টি কয়েক হাসি দিয়ে গাড়িতে উঠালো। নিশির বাবা মাও উঠল। নিশি উঠতে যাবে এমন সময় প্রহরের ডাক আসলো। তিথি জানালা থেকে মাথা বের করে প্রহরের দিকে তাকালো। প্রহর হাঁপাচ্ছে, দৌড়ে এসেছে বোধহয়। এমন সময় সে নিশিকে কাছে ডাকলো। তিথির মনটা আবার খারাপ হয়ে গেল। অন্ধকারে তেমন কিছু বোঝা যাচ্ছে না, তবু আবছা আলোর মধ্যে দেখা যাচ্ছে প্রহর নিশিকে কিছু দিল। তিথিকে আসলেই হয়তো পর করে দিয়েছে। মুখটা মলিন করে গাড়ির ভিতর মাথা ঢোকালো। নিশি এসে তার পাশে বসলো। তিথি কোনো কথা বলল না, চুপটি করে বসে রইল। বাসায় যেও কোনো কথা বলল না তিথি। ডায়েরিটা নিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদের এক কোণায় বসে ডায়েরির খালি পাতা খুলে কলম হাতে নিল। প্রিয় ডায়েরি, আজ খুব কষ্ট হচ্ছে বুকের ভেতর, যেন কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। অনেক কম এমন জ্বালার অনুভূতি হয়েছে, কিন্তু এই অনুভূতিটা কত আলাদা। ভালোবাসার কষ্ট বুঝি এমনই হয়।
ও কেন বোঝেনি? ওকে ছেড়ে দূরে গিয়ে আমিও তো মুহূর্তে মুহূর্তে মরেছিলাম। ও কেন বোঝে না? জানো, যখন মণিমা বলল আমি যাওয়ার পর ও নিজের অবস্থা কেমন করে ফেলেছিল, মনটা চাচ্ছিল নিজেকে হাজারটা থাপ্পড় মারি। ও আমার জন্য এত কষ্ট সহ্য করেছে ভেবেও বুক কাঁপে। ডায়েরি, ইউ নো হোয়াট, আমার ইচ্ছে করছিল আজ ওর সাথে হাজারো কথা বলি, ওর সকল কথা শুনি, কিন্তু কিভাবে সময়ের সাথে সাথে যে পরিস্থিতি বদলে যায় সম্পর্ক। আগে তো কখনো তো এত দ্বিধা অনুভব হয় না, আর আজ দ্বিধায় মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু ও বলেছে, আর ওর প্রতিটি শব্দ এ বুকে ছুরির মতো আঘাত করছে। কি করার, দোষ তো আমারই। আমিই ছেড়ে গিয়েছিলাম তাকে। কিন্তু ও কি বুঝবে? কিভাবে বোঝাবো আমি ওকে? আমিও ছেড়ে গিয়ে প্রতিটি দিন ওর কথা ভেবেছি, প্রতিটি মিনিট ওর ছবি দেখে জলে চোখ ভাসিয়েছি, প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতি চোখে ভাসিয়েছি। তিথি ডায়েরিটা সেভাবেই রেখে নিচের দেওয়ালে পিঠ ঠেকালো। চোখ বন্ধ করতেই চোখের এক কোণা দিয়ে এক বিন্দু পরিমাণ জল গাল গড়িয়ে পড়ে গেল। সে একটি সপ্তাহ তার জীবনটা তছনছ করে দিয়েছে। 10 বছর আগের কথা, তখন তিথির 9 বছর আর প্রহরের 13 বছর। গ্রীষ্মের ছুটিতে তিথি আর পরিবার সহ কুমিল্লা থেকে বেড়াতে আসে তিথির মামার বাসায়। তিথি আর নিশি বারবি ডল নিয়ে খেলছে। এমন সময় তিথির মা এসে বলল, কি ব্যাপার ম্যাডামরা, আপনারা রেডি হবেন না? তোমাদের পিয়াস আঙ্কেলরা আসবে তো? মাম্মা আর প্রহরও আসবে তো? যাক, ভালো হলো। কেন, কি হয়েছে? ওকে মজা চোকাবো। কেন? কি আমি আসছিও জানি না? এত দেরি করে কেন আসবে? যদি ওর নানার নাম না মনে করাইছি, তাহলে আমার নামও তিথি না। তোদের ব্যাপার যা করার কর। তোকে কিছু বললেও এসে আবার আমার উপর চিল্লাবে। গতবার তোকে একটু বকা দেওয়ার পরও আমাকে যে বকা দিল, আমি সাংঘাতিক ভয় পাইছি। কান ধরছি, ওর সামনে আর বকা দেব না। বকা দিলে তো ও তোমাকে ছাড়বেও না। তোমাদের থেকে ওই আমাকে বেশি আদর করে। হয়েছে, যা, বড় হলে তোদের দুজনের বিয়ে করিয়ে দিব। তা তো দিতেই হবে, আমার বর তো প্রহরী হবে, আর কেউ না। আল্লাহ, এই মেয়ের মুখে এখনই কিছু বাজে না, বড় হলে কি হবে কে জানে। পিছন থেকে তিথির বাবা বলে উঠল, তিথির মা, আমার মেয়েকে কিছু বলবে না তো? কিছু বলতে দিলেই তো বলবো। একদিকে তুমি, আরেকদিকে প্রহর, কিছু বললেই তলোয়ার নিয়ে মাঠে নেমে পড়ো। আচ্ছা, এখন যাও তো। আর প্রিন্স, কাম হিয়ার, লুক, ওয়েট, আই গেট ফর ইউ। তিথি দৌড়ে গেল, উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা এবার পিছন থেকে একটি টেডি বিয়ার করে সামনে এগিয়ে দিল। তিথির মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, বাবা তুমি জানো না আমি পুতুল বউ ছাড়া খেলি না, তুমি রাখো তোমার টেডি। আরে, আমার মামনিটা রাগ করে কোথায় যাচ্ছে? আমি তো এটা নিশির জন্য এনেছি, আর আমার পুতুলের জন্য পুতুল বউ আর পুতুল বর এনেছি। বাবা পিছন থেকে দুটো পুতুল বের করলো। দেখেই তিথির মুখে হাসির ঝলক। লাফিয়ে উঠে বাবার হাত থেকে পুতুল দুটো নিয়ে নিল। উজ্জ্বলতম মুখখানি নিয়ে বাবার দিকে তাকালো। বাবা মুচকি হেসে বলল, আমার মামনিটা খুশি তো? বাবা, এই পুতুল বউটা আমি আর বরটা প্রহর। বাবা হাসলো, বলল, সব পুতুল বউ আর বর তুমি আর প্রহর। ইয়েস। বাবা তিথির গালে চুমু খেলো। তিথি পুতুলের সাথে খেলছিল, এমন সময় প্রহরের পরিবার এলো। প্রহর দৌড়ে এসে তিথির পাশে বসতেই তিথি মুখ ভেঙচি মেরে ওর মা বাবার কাছে গেল আর প্রাপ্তির সাথে খেলতে ব্যস্ত হয়ে পড়ল। প্রহর তিথির পিছু পিছু ঘুরছে, কিন্তু এদিকে তিথির কোনো পাত্তাই নেই। প্রহর না পেরে জিজ্ঞেস করলো, এমন কেন করছিস তুই? আমি এমন কেন করছি? তুই এত দেরিতে আসলি কেন? আমি গত রাতেই ঢাকা এসেছি, আর তোর এখন আসার সময় হলো। কি করবো বলো মধুমিতা, আজকে ক্লাসে পরীক্ষা ছিল। পরীক্ষা? বলিসনি কেন? তুই শুধু শুধু চিন্তা করতি তাই। তোর জন্য যে আমি রাত থেকে খাইনি। খাসনি কেন? তুই খাইয়ে দিবি বলে। প্রহর হাসলো, বলল, চল এখনই খাইয়ে দিই। তিথি দাঁত বের করে বলল, চল।
প্রহর ডাইনিংয়ে তিথিকে খাইয়ে দিচ্ছিল। তিথির কথায় প্রহর মুচকি হাসছে, আর তিথি কথায় ব্যস্ত। এই দেখ, এই বর পুতুল তুই, আর এটা আমি। পুরাতনটা ময়লা হয়ে গিয়েছিল, তাই বাবা নিউ গিফট করেছে। সুন্দর না? বউ পুতুলটা একদম তোর মতো কিউট। শোনো, বড় হয়ে যখন আমি তোকে বিয়ে করব তখন ঠিক এইভাবে সাজবে, বুঝলে? আর তুমি এই বর পুতুলের মতো সাজবে, নীল শেরওয়ানি, খয়েরি চুড়িদার আর খয়েরি পাগড়ি, আর তার মাঝে নীল স্টোন। ওকে, ডান। দুজনেই খিলখিল করে হেসে দিল। একদিকে তিথির আর প্রহরের মা ওদের দিকে হেসেই যাচ্ছে আর বলছে, ওদের দেখেছো? তাদের বিয়ের প্ল্যানিংও শেষ। তাই তো দেখছি। যাক, তিথিকে আমার বউ বানানোর ইচ্ছাটা আমার ছেলে পূরণ করবে। জলদি নিয়ে নেন, আমাকে জ্বালিয়ে খায় সারাক্ষণ। আখি মজা সাইডে, আমি কিন্তু সত্যি বলছি, তিথিকে আমার ঘরের বউ করে নিয়ে যাওয়ার আমার খুব ইচ্ছা। ভাবি, ওরা তো এখনো ছোট, মজাই কত কি না বলে, কিন্তু বড় হয়ে অন্য কাউকে পছন্দ করলে। আর প্রহর তো আমার ছেলের মতো, এত ভদ্র ছেলেটা। কিন্তু বিয়ের ব্যাপারটা ওদের বড় হয়ে নিক, যদি তখন এমন অবস্থা থাকে তাহলে এই আফতাবকে আপনার গলায় ঝুলিয়ে দিব। দুজনেই হেসে দিল। এমন সময় তিথির বাবা এসে বলল, আকি শোনো, আমরা এখানেই কমিলার জন্য রওনা দিতে হবে। কেন? হাসপাতাল থেকে ফোন এসেছিল, এক পেশেন্টের অবস্থা জটিল, আমাকে যেতে হবে। 2 দিনের মাঝে এসে পড়ব। আমিও যাচ্ছি। দরকার কি, তুমি এখানে সবার সাথে থাকো। না, বাসায় রান্না করে দিবে কে? বাইরে থেকে খেয়ে নিবি। ডাক্তার সাহেব, বাইরে খাবার খেয়ে পরে শরীর খারাপ করবেন। আমিও যাচ্ছি আপনার সাথে। আর তিথি, উজান ওরা। নিশির মা বলল, ভাইয়া আমি আছি না, আমি খেয়াল রাখবো, আপনারা যে আসেন। প্রহরের মা মিটিমিটি হেসে বলল, ওখানে তো কেউ নেই, তো আসার সময় খুশির সংবাদ নিয়ে এসেন। কিন্তু তিথির না আর একটা বোনের শখ আছে। তিথির মা বলল, না রে বাবা, এই দুটাকে নিয়ে জীবন শেষ। সবাই হেসে দিল। সন্ধ্যায় রওনা দিল। ঘণ্টাখানিক পর সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল। এর মধ্যেই ফোন আসলো নিশির বাবার ফোনে। ফোন করে হ্যালো বলতেই ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠে আওয়াজ আসে, হ্যালো, এটা যার ফোন সে কি আপনার রিলেটিভ? জি, কেন? শুনুন, এটা যার ফোন তার গাড়ি একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, ভয়াবহ অবস্থা, ওনাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি আপনাকে হাসপাতালের অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি, আপনি যত জলদি সম্ভব এসে পড়ুন। মুহূর্তে ঘরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। হাসপাতালে যেয়ে দেখে তাদের পৌঁছানোর আগেই তিথির বাবা নিঃশ্বাস ত্যাগ করে। তিথি হাউমাউ করে কান্না করে দেয় হাসপাতালে। বাবার লাশের উপর থেকে কেউ সরাতে ব্যর্থ। প্রহর বহু কষ্টে তিথিকে সামলালো। মা আইসিইউতে, বাঁচাটা সম্ভব নেই বললেই চলে। সারা রাত কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে সবাই। অপারেশন চলছে। ওজান নিশির মায়ের কোলে শুয়ে আছে। চোখে নেই ঘুমের ছোঁয়াটুকু, শুধু আছে অশ্রু। এইটুকু বাচ্চা কি বুঝেছে কে জানে। আর তিথি প্রহরের গেঞ্জি ভিজিয়েই যাচ্ছে। একসময় ডাক্তার বেরিয়ে আসতেই সবাই ডাক্তারের চারপাশে জমে গেল। ডাক্তার বলল, নিশির বাবা বলল, ডাক্তার, আমরা একটু দেখা। তিথি উজানের হাত ধরে গুটি গুটি পায়ে মায়ের সামনে গেল। মা অক্সিজেন মাস্ক খুলে ওদের দিকে তাকালো। কাপা হাত দিয়ে তিথি আর উজানের চোখ দুটো মুছে দিল। বলল, আমার কাছে বেশি সময় নেই রে, তোদের বাবার কাছে যেতে হবে। ডাক্তার বলেছে উনি আর নেই, নিশ্চয়ই আমাকে অপেক্ষা করছে। যাওয়ার আগে আমার কলিজা দুটোকে দেখে যাই। যদিও তোর মামা তোদের সবসময় খেয়াল রাখবে, তাও তোরা একে অপরের সবসময় খেয়াল রাখিস। তোর মাকে মাফ করে দিস।
শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তাদের মা। দুই বাচ্চাকে অনাথ করে চলে গেল। কান্নার আওয়াজ আর চিৎকারে সবাই ছুটে এলো রুমে। অন্য এক আপন মানুষের মৃতদেহ চোখে পড়ায় কারো চোখে পানিও বাদ মানল না। তিথির মা বাবার মিলাদ। তিথি সম্পূর্ণ ভেঙে পড়েছে। যে মেয়েটা সারাক্ষণ হইচই করত, সেই মেয়ে আজ পানির মতো শান্ত। আর ছোট্ট উজানটি শুধু তার মা বাবার জন্য কাঁদে। এমন সময় তাদের চাচা চাচি এসে অধিকার জমায়, কিন্তু নিশির বাবা কাউকে দিতে নারাজ। সে জানে তারা কেমন মানুষ, কিন্তু চাচা চাচি তার পরিবারের অংশ বলে একজনকে নিয়েই যাবে। তিথি সব শুনছে। প্রহরকে চকলেটের বাহানায় বাহিরে পাঠিয়ে সে রাজি হয়ে যায় চাচা চাচির সাথে যাওয়ার জন্য। কারণ একটাই, সে জানে তার চাচা চাচি মোটেও ভালো মানুষ নয়। আর যেহেতু বলেছে একজনকে নিয়েই যাবে, আর উজানকে কষ্ট পেতে কিভাবে দেয় সে এক বড় বোন হয়ে, তাই কষ্টের ভাগটা নিচেই নিয়ে গেল। গাড়িতে যাওয়ার সময় রাস্তায় দেখে প্রহর তার জন্য চকলেট নিয়ে যাচ্ছে। হাজার চাওয়া সত্ত্বেও ডাকতে পারেনি তাকে, শুধু মুখ চেপে কেঁদেছিল। তিথি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখের জল মুছল। অতীত বড়ই কষ্টকর। ডায়েরিটা নিয়ে রুমে গেল। নিশি বিছানায় মোবাইল টিপছে। তিথি ডায়েরিটা তার সাইডের আলমারির ড্রয়ারে রেখে তালা মেরে রাখল। নিশি পেছন থেকে বলল, তিথু, বল। শুনেছি স্যার নাকি বলেছে সূর্য যেন তোকে পড়ায়। হায় রে, আমি জানলে আমিও লেট হয়ে ভর্তি হতাম। মানে? আরে আমাদের ক্লাসের সব থেকে ড্যাসিং বয় হলো সূর্য, আর ভার্সিটির জার্টিং বয় নাম্বার 3। রেটিং? আমাদের ভার্সিটির রেটিং হয়তো। আসলে আমরা মেয়েরা করি হ্যান্ডসাম লুক, ড্রেস আপের উপর। দেখ, ফার্স্ট হলো প্রহর, সেকেন্ড হলো আকাশ, অ্যান্ড থার্ড ইজ সূর্য। ওরা সিনিয়র, আর আমাদের ক্লাসে শুধু সূর্য। প্রহর তো আমার ভাইয়ের মতো, তাই ওর দিকে নজর দিই না। আর আকাশ তো প্লে বয়, তাই ওর থেকে দূরে থাকি। আর সূর্য, ও তো নিচেই কারোর সাথে কথা বলে না, শুধু পড়া আর পড়া। বাবারে, এত কাহিনী! ইয়েস, দ্যাটস হোয়াই ইউ আর লাকি। কিন্তু আমার মনে হয় ও জোর করে হ্যাঁ বলছে। ওর পড়ানোর ইচ্ছে নেই, আর আমার কাউকে জোর করানোর ইচ্ছে নেই। এই গোল্ডেন চান্স ছেড়ে দিবি, একটু পটাই দেখ না। আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। থাকবে কিভাবে? আমার দুলাভাই প্রহর আছে না। নিশি, বাজে কথা বলবি না। আগে না কেউ সারাক্ষণ প্রহর আমার বর করতো। তিথি বালিশ নিয়ে মারা শুরু করলো নিশিকে। আচ্ছা থাম, এমনি তো ওর পিছনে যে লাইন, বাদ দে বলল। তিথি কিছু বলল না, মনটাই খারাপ হয়ে গেল। আসলে প্রহর যে হ্যান্ডসাম, ওর সামনে নিচে কিছুই না। ওর জন্য অবশ্যই কোনো সুন্দর মেয়ে আছে। এমন সময় নিশি এক চকলেট আগিয়ে দিল। তিথি অবাক হয়ে নিশির দিকে তাকালো। নিশি বলল, কিন্তু ওই কোনো মেয়ের জন্য প্রহর নিজে যে চকলেট এনে দেয় না, না কাউকে ছোটবেলায় বউ বানানোর কথা বলেছে। ধর নে তোর পুতুল বর আমাকে দিয়ে বলেছে তোর চকলেটটা দিয়ে নিতে। তিথি কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইল। নিশি হেসে বলল, গাড়িতে ওঠার আগে দিয়ে গেছে, বলেছে নিশি এটা তিথির জন্য, আর ওকে বলো মুখটা গোমরা না করে রাখতে, বিশ্রী লাগে। হাসতে বলো, ও হাসি দিলে মুখটা চাঁদের মতো উজ্জ্বল লাগে। আর হ্যাঁ, ওকে সব যে বলেছি তা বলো না কিন্তু। তিথি হেসে দিয়ে চকলেট হাতে নিল। চকলেটের দিকে তাকিয়ে দিল এক লজ্জামাখা হাসি। নিশি কোনি মেরে বলল, হাই মেম্বার চাবা গুড় খাকে, এভাবে হাসি দিলে তো যে কারোর বুকে গিয়ে লাগবে। আমি তো ছেলে হলে এতক্ষণে ফিদা হয়ে যেতাম। ভাগ্যি শোষনি। দুইজন হেসে দিল। সকালে তিথি উঠে গেল ভার্সিটিতে। নিশিকে না হলেও হাজার বার ডেকেছে, কিন্তু সে ওঠেনি। তাই তিথি একাই ভার্সিটিতে এলো। ক্লাস শেষে তিথি আর ঈশিতা কথা বলছে, ও ব্যাগ গোছাচ্ছে। কথা বলতে বলতে দাঁড়িয়ে তিথি স্তব্ধ হয়ে যায়। সামনে সূর্য দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখনই গিলে খাবে। এক ঢোক গিলল তিথি। সূর্য রাগী কণ্ঠে বলল, আপনাকে না স্যার বলছে পড়ায় আমার হেল্প নিতে, নাকি আগে থেকে সব পারেন? না না না, আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি আর কি। পরে ফেল করলে স্যার আমাকে খারাপ ভাববে না? স্যার বলার পরও আমি আপনাকে পড়াইনি। তিথি কিছু বলল না, মৌনতা ধারণ করলো। সূর্য আবার বলল, বোঝার ইচ্ছা থাকলে আমি এখন লাইব্রেরিতে যাচ্ছি, এসে পড়েন। আর না আসলে স্যারকে বলে দিবেন যে আপনি আমার হেল্প চান না।
বলেই সূর্য চলে গেল। তিথি শুধু তাকিয়েই রইল যাওয়ার পানে। মুখে এমন রাগী ভাব দেখলে তার দম বন্ধ হয়ে আসে। লাইব্রেরিতে যেয়ে দেখে সূর্য বই পড়ছে। যেয়ে পাশে দাঁড়ালো তিথি। কোনো শব্দ করলো না, ঠাই দাঁড়িয়ে রইল। সূর্য পড়তেই আছে। হঠাৎ ফোন আসায় পকেট থেকে ফোন বের করে কল কাটলো। ফোন রাখতে চেয়ে খেয়াল করে পাশে কেউ দাঁড়িয়ে আছে। পাশে তাকিয়ে দেখে তিথি। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কখন এসেছেন? মিনিট 10 হবে। আজব তো, ডাকবেন না? আপনার ডিস্টার্ব হতো তাই। উফ, আচ্ছা বসেন, পড়া শুরু করি। তিথি বসলো। সূর্য বলল, পড়া কতটুকু পারো? তিথি মাথা নাড়িয়ে না বলল। সূর্য অবাক হয়ে বলল, কিছু পারো না? বেসিকও না? তিথি আবার না বোধকভাবে মাথা নাড়ালো। আচ্ছা তাহলে প্রথম থেকে শুরু করি। প্রায় অনেকক্ষণই পড়ল তারা। বারবার সূর্যের ফোনে কল আসছে আর সূর্য তা কেটেই দিচ্ছে। তিথি একসময় জিজ্ঞাসা করেই বসলো, কে ফোন করেছে? আম্মু। তাহলে ফোন ধরছেন না যে? একটু পর পর ফোন দেই, বিরক্ত লাগে। জানে পড়ার সময় গিয়ে ডিস্টার্ব করলে মেজাজ খারাপ হয়ে যায়, তাও অসহ্য। আন্টি হয়তো আপনার জন্য টেনশন করছে তাই কল দিচ্ছে। দেখো, তোমাকে সাহায্য করছি এর মানে এই না আপনি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবেন। বোধহয় আপনার মা এমন করে জ্বালায় না, তাই এই কথা বলছেন। আই উইশ জ্বালাতো, জ্বালানোর জন্য থাকতেও তো হবে। সূর্য প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। তিথি বলল, 11 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলল তিথি। আবার বলা শুরু করলো, আমাদের জীবনে যা থাকে তার গুরুত্বটা আমরা বুঝি না, হারিয়ে যাওয়ার পর মায়াটা বুঝি। জানেন, আমার খুব ইচ্ছা করে মা আমায় ফোন দিয়ে এভাবে জ্বালাবে, কিন্তু তার কোনো উপায় নেই। আপনি ভাগ্যবান, আপনার মা বাবা আছে। যাদের নেই তাদের মূল্যটা জিজ্ঞাসা করেন। কোনো কিছু হারিয়ে যাওয়ার আগে মূল্যটা বোঝা উচিত, হারিয়ে যাওয়ার পর তার মূল্য বুঝে লাভ নেই। তিথি হাসি মুখে কথাগুলো বললেও তার চোখের কষ্টটা সূর্য পরিষ্কার দেখতে পেল। তিথির চোখগুলো তেমন আহামরি সুন্দর নয়, কিন্তু সূর্যের কাছে হঠাৎ সে চোখের মায়ার সাগর অনুভব হলো। আজব ব্যাপার, 1 মিনিট আগেও কিছুই অনুভব হয়নি, কিন্তু এখন তার বুকের ভেতরে হৃদয়ের স্পন্দনটা অস্বাভাবিকভাবে দৌড়চ্ছে। সূর্য সোজা উঠে দৌড়ে গেল। তিথি অবাক, সে ভুল কিছু বলল বুঝি? সূর্য ব্যাগ নিয়ে দৌড়ে সিঁড়ি থেকে নামতে লাগলো। 2 তলা 3 তলার মাঝের সিঁড়িতে দাঁড়িয়ে ভারী ভারী নিঃশ্বাস ফেলল। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এমনটা হলো কেন? আজ প্রথম এমন কোনো অনুভূতির শিকার হলো সে। অন্তর যে এত দ্রুত দৌড়তে পারে তার মোটেও জানা ছিল না। তিথি ভেবে উঠতে পারছে না এমন কি বলল যে সূর্য এভাবে উঠে চলে গেল। হয়তো এমন কিছু বলেছে যা বলা ঠিক হয়নি, কাল ক্ষমা চেয়ে নিবে ভেবেই উঠে দাঁড়ালো তিথি। হাতে ব্যাগ আর বই নিয়ে বের হয়ে সিঁড়ি থেকে নামতে লাগলো। 4 তলায় আসতেও তার কানে ভেসে উঠল মাধুরী মিশানো সুর। আওয়াজটি সে ভালো মতো চেনে। মুচকি হাসল তিথি। না চাইতেও পা এগোলো সে কক্ষের দিকে। যতই এগোচ্ছে কানে সেই গান ভেসেই যাচ্ছে। এক ফালে ক্লাসরুমে প্রহর, আকাশ, রিপা আর ইরি বসে আছে। প্রহর গান গাইছে আর সবাই শুনছে। তিথি এসে দরজায় হেলান দিয়ে গান শুনছে। রিপা চোখ বোলাতে চেয়ে দরজায় হেলান দেওয়া তিথিকে দেখে। ওকে দেখে জোরে বলে ওঠে, তুমি কি এখানে? কি? রিপার আওয়াজ শুনে বাকি সবাই একবার রিপার দিকে তাকালো, আবার দরজার দিকে তাকালো। তিথি থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। কি বলবে মাথায় কুলাচ্ছে না। আমতা আমতা করে বলল, আমি ওই হঠাৎ গান, সরি। বলেই পিছু ফিরে হাঁটতে যেতেই দরজায় পা বেঁধে পড়ে হাতের বল পড়ে গেল। প্রহর গিটারটা রেখেই দৌড় গেল তিথির দিকে। যে 1 হাঁটু গেড়ে বসলো। অস্থির হয়ে বলল, ঠিক আছিস তুই? কোথাও লেগেছে নাকি? তিথি বসলো। প্রহর তিথির হাত ধরে নিচের কাছে নিয়ে এলো। সাথে সাথে তিথির পুরো শরীরটা শিউরে উঠল, ঠিক গত কালকের মতো। চোখটি চেপে ধরল তিথি। প্রহর জিজ্ঞেস করলো, বেশি ব্যথা করছে বুঝি? ইস, কতখানি ছিলে গেছে। তিথি চোখ মেলে তাকালো। আজও তার এত যত্ন। আশা ছিল না তার ছোটবেলায় ও এমনই হতো। দুষ্টুমি করতে করতে তিথি প্রায় পড়ে ব্যথা পেয়ে
কাঁদত, আর প্রহর তার ব্যথা নিয়ে চিন্তায় ভুগত, আর বকতও কম না। প্রহর শুধু তিথিকে তখনই বকত যখন সে অবহেলার কারণে ব্যথা পেত, আর বকে বকে তার যত্নও নিত। অন্য কেউ বকা দিলে তিথি মন খারাপ হলেও প্রহরের বকা খাওয়ায় আলাদা এক মজা ছিল। ভালো লাগতো সেই বকাগুলো, আর আজ তার সেই বকাগুলো নেই। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, বদলায় সকল পরিস্থিতি। সেও বদলেছে, তাই এই পরিবর্তন নিয়ে কাউকে দোষারোপ করে লাভ নেই। তিথির ঘোর ভাঙে প্রহরের ডাকে। চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যায়। থাকবে না, এত ব্যথা পাইনি। পিছন থেকে রিপাও পড়ল। ডক্টরের কাছে নেওয়ার দরকার কি? শুধু অল্পই তো ব্যথা পেয়েছে। এই যে কত তোর জন্য এমন হয়েছে, এত ডাকা দরকার কি ছিল? ওই ভয় পেয়ে যেতে নিয়ে পড়ে যেয়ে পায়ে লেগেছে ব্যথা, দেখেছিস না? নাকি হাত ছিলে রক্ত জমা বেঁধেছে? অনেকটা চিল্লিয়ে বলল প্রহর। রিপা থমকে গেল। প্রহর আগে কখনো ওর সাথে এমন ব্যবহার করেনি, এমনকি কারোর সাথে এমন বিহেভিয়ার সে দেখেনি। শুধু রিপাই কেন, সকলে বেশ অবাক। আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাডি আর ইউ ওকে? প্রহর ওদের কথায় কান্না দিয়ে তিথিকে বলল, চল ডাক্তারের কাছে নিয়ে যাই। লাগবে না, আমি বাসায় গিয়ে মামিকে বললে সে ব্যান্ডেজ করে দেবে। এমন কথায় প্রহরের বেশ রাগ উঠল। রাগে কটমট করতে করতে বলল, কেন আমি করে দিলে কি তোর ব্যথা আরো বেড়ে যাবে নাকি? এমন বলছো কেন? চল এখনই যাব। লাগবে না তো। থাপ্পড় চিনিস? থাপ্পড়, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো। এত তর্ক করার কি দরকার? বলছি না যেতে। একে তো নিজের অবহেলার কারণে ব্যথা পেয়েছিস, কিছু বলেছি? বলিনি। খেয়াল করে চললে কি তোর কোনো ক্ষতি হয়ে যেত নাকি? না, তাও অবহেলা করে চলবি আর ব্যথা পাবি। গতকাল দেখে বুঝেছিলাম সিনসিয়ার হয়েছিস। আমারই ভুল ধারণা, এখন ওই বাচ্চা। এখন চুপচাপ আমার সাথে চল, নাহলে কিন্তু কোলে তুলে নিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু কি ওঠাবো? তিথি তাড়াতাড়ি না বলে মাথা নাড়ালো। প্রহর বলল, তাহলে উঠ, এখনই যাব। তিথি লক্ষ্মী মেয়ের মতো উঠে দাঁড়ালো। প্রহর একটু হেসে তিথির ব্যাগটা নিয়ে সেও দাঁড়ালো। প্রহর হাত বাড়িয়ে ব্যাগ এগোতেই তিথির খপ করে ব্যাগটা নিয়ে নিচে তাকালো। প্রহর হাঁটা শুরু করলো। তিথির ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাঁটা শুরু করে। আর এদিকে সবাই অবাক। এরই বলে, প্রহর কি ওকে চেনে? রিপা উত্তরে বলল, নোর্স, বাট মনে তো হলো চিনে। আর ওর মেয়ের জন্য আমাকে এইভাবে বকা দিল, অবাক লাগছে। বাট ওই দিন না ক্লাসে আকাশ ওকে জাজ করলো, তখন তো কিছু বলেনি। তুই কিছু জানিস আকাশ? নট রিয়েলি, বাট কেন যেন মনে হচ্ছে। কি? আসলে প্রহর আগে প্রায়ই একটা মেয়ের কথা বলতো। ছোটবেলায় ফ্রেন্ড ছিল, আয়েশার সাথে ওকে নিয়ে। ইরি এর মাঝে বলল, মেয়েটা কোথায়? আকাশ উত্তরে বলল, বিদেশে চলে গেছিল নাকি। এই মেয়েও তো লন্ডন থেকে। আসলে নাম কি যেন ভুলে গেছি। ডোন্ট নো। প্রহর আসুক, তারপর ওকেই জিজ্ঞাসা করব। নিচে যেয়ে প্রহর তিথির ব্যান্ডেজ করালো, সাথে ডাক্তারকে হাজারো প্রশ্ন করে তাকে তিক্ত করে তুলল। ডাক্তার, কোনো ইনফেকশন হবে না তো? আর কোনো ওষুধ দেবেন নাকি? চেক আপ বা টেস্ট কিছু করাবেন নাকি? তিথি মিটিমিটি হাসছে। ডাক্তার তিথির দিকে তাকিয়ে বলল, কেন? তিথির চোখ মুহূর্তে বড় বড় হয়ে গেল। সে বলল, না না, আপনি ভুল ভাবছেন, এমন কিছুই না। আমরা পাশের ইউনিভার্সিটির স্টুডেন্ট। তুমি কিছু বলো না। রিল্যাক্স। আজকাল ছেলে মেয়েদের একসাথে দেখলে সবাই এমনই মনে করে, হাইপার হওয়ার কিছু নেই। বস, আমি বিল করে আসছি। প্রহর রুম থেকে বের হতেই ডাক্তার আবার বলল, এমনি কিছু ভেবে নিন, এমন কিছুই না। ও অন্য কাউকে ভালোবাসে। এতক্ষণে প্রহর এসে দরজা খুলে বলল, দিদি চল এখন যাই। আসছি। তিথি শুধু তাকিয়েই রইল, কি বলবে বুঝতে পারছে না। এর মাঝে প্রহর কনফিউজড হয়ে জিজ্ঞেস করলো, ঝুঁকি, অনিশ্চয়তা। আপনি তো ডাক্তার, সায়েন্সের জায়গায় ফিনান্স বলছেন কেন? প্রহর আর তিথি ক্লিনিক থেকে বেরিয়ে আসলো। তিথি বলল, আপনি যান, আমিও বাসায় যাই। কি দিয়ে যাবা? রিক্সা। কার সাথে? একাই যাব। নিশি কোথায়? ও তো আসেনি না। ইউনিভার্সিটির মাঠে বাইক পার্ক করা, চলো বাইকে দিয়ে আসি। না, দরকার নেই। আমি তোমাকে একবার জিজ্ঞাসা করেছি দরকার আছে কি নেই? আমি বলছি চলো মানে চলো। প্রহর আর কিছু না বলে শুনেই হাঁটা শুরু করলো। তিথি কি করবে বুঝতে পারল না, তাই সেও প্রহরের পিছু পিছু গেল। প্রহর যে বাইরে থেকে বাইক স্টার্ট দিল। ভ্রু কুঁচকে তিথির দিকে তাকিয়ে বলল, উঠছে না কেন?
তিথি অবাক হলো, জিজ্ঞেস করলো প্রহর হঠাৎ আপনি করে বলছো যে? ও সরি, আসলে মাঝখানে ভুলে গিয়েছিলাম যে আমার আর আপনার মধ্যে আগের মতো আর সম্পর্কটা নেই। তুই করে বলাটা ঠিক হবে না, তাই আপনি করে বলছি। এবার দয়া করে উঠুন। আমি আগে তো বাইকে উঠিনি। তো কি এখন আমাকে কোলে করে উঠাতে হবে? এভাবে বলছো কেন? ওর এক দীর্ঘ নিঃশ্বাস ফেললো, হাতের ইশারা দিয়ে বলল, প্রথমে এখানে পা দিয়ে উঠে সিটে বসুন, তারপর আমার কাঁধে হাত রাখুন। না হয় একটু আগের মতো পড়ে গিয়ে আবার হাত পা ভাঙবেন। তিথি মুখখানি মলিন করে ফেলল। বাইকে উঠে বহু কষ্টে উঠে হাতটা প্রহরের কাঁধের কাছে নিল। হাত একবার কাঁধের কাছে নিচ্ছে, আবার সরিয়ে ফেলছে। ভীষণ দ্বিধায় পড়েছে সে। প্রহর বাইকের আয়নায় তা দেখল। বিরক্তি নিয়ে এক হাত দিয়ে তিথি বারবার সরিয়ে নেওয়া হাতটি ধরে কাঁধে রাখল, আর তিথির বুকের ভেতরটায় ধোপপোকানি বাড়িয়ে তুলল। প্রহর বলে উঠল, একটু কষ্ট করে শক্ত করে ধরে বসুন, পড়ে গেলে দায়টা আবার আমারই হবে। তো আপনি আপনি করে বলছো কেন? পরদের আপনি করেই ডাকতে হয়, আমি পর? নয়তো কি? কথাটা যেন বুকে আঘাত করলো। বিড়বিড় করে বলল, এক তো পর বলবে, এর ওপর অধিকারও কাটাবে, যত সব। প্রহর বলল, মানুষ ঠিকই বলে, একজন মানুষ যত চেঞ্জ হোক না কেন, কিছু কিছু হ্যাবিট যায় না। পার্থক্য হলো একসময় মানুষকে প্রকাশ্যে করে আর অন্য সময় গোপনে। বলেই বাইক স্টার্ট করলো প্রহর। তিথি প্রহরের শার্টটা শক্ত করে আঁকড়ে রেখেছে, আর চোখ দুটো চেপে বন্ধ করা। মনে হচ্ছে এখনই পড়ে যাবে। প্রহর একবার বাইকের আয়নায় তাকিয়ে আবার সোজা তাকিয়ে বলল, ট্রাস্ট মি, আমি আপনাকে পড়তে দেবো না। প্রহর এক হাত দিয়ে তিথির এক হাত ধরে কাঁধ থেকে নিজের পেটের কাছে জড়িয়ে নেয়। তিথির কাছে সে ছোঁয়া যেন অমৃত। হঠাৎ বাইকে ব্রেক লাগানোর কারণে তিথির মুখ প্রহরের কানের কাছে যেয়ে পড়ল। প্রহর তিথির নিঃশ্বাসের শব্দটুকু শুনতে পাচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, বোধহয় ভয় পেয়েছিল তাই। তিথি চোখ খুলে একটু সরে বসে বলে, এখানে থামলে যে? একটু নামবো। ও, এভাবে আঁকড়ে ধরে রাখলে নামবো কিভাবে? তিথি দেখলো আসলেই জোরে আটকে পড়েছে। তবুও এভাবে বলতে হলো নাকি? লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাচ্ছে। তিথি ছেড়ে নিচে নিচে নামলো। এরপর প্রহর নেমে বাইক পার্ক করলো। তারপর কোথায় যেন গেল। 10 মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করলো তিথি। প্রহর আসছে দেখা যাচ্ছে দূর থেকেই, হাতে একটা প্যাকেট। তিথি প্যাকেট থেকে বুঝতে পারছে না ভেতরে কি। প্রহর এসে তিথির দিকে প্যাকেটটা এগিয়ে দিল, বলল, এই নিন। কি এটা? আপনার ফেভারিট ডেয়ারি মিল্ক। আমি পর মানুষের থেকে কিছু নিই না, মা ছোটবেলায় মানা করেছে। আমার কথা আমাকে ফেরত দেওয়া হচ্ছে? যা মনে করেন আর কি। একটু আগে না তুমি ছিল, এখন আপনি। বাহ। থেকে আপনিতে আসলে তুমি থেকে আসা যায় না বুঝি? আসলে মানুষ বাইরে থেকে বদলায় দেখায়, কিন্তু ভিতর থেকে একই থাকে। আগের মতো হলে আপনার চুল এতক্ষণে থাকতো বুঝি? প্রহর কিছু বলতে পারল না। তিথির হাত থেকে ব্যাগটা নিয়ে চেইন খুলে প্যাকেটটা ঢুকিয়ে চেইন লাগিয়ে দিল, আর বলল, এখানে 3টা ডেয়ারি মিল্ক আছে, একটা সিল্ক আর একটা কিটক্যাট। কিটক্যাটটা নিশিকে দেবো, ওটা ওর অনেক পছন্দ। আর একটা চকলেট উজানকে দেবো। আর 2টা ডেয়ারি মিল্ক আর একটা ডেয়ারি মিল্ক সিল্ক তোমার। খেয়ে মন মেজাজ ভালো করো। আমার মন খারাপ কোথায়? যেভাবে মুখ গোমরা করে রেখেছো বোঝাই যায়, আর এমন মুখ করে রাখলে একদম পুরো বিচ্ছিরি লাগে দেখতে। তাহলে এভাবে বলে কষ্ট দেন কেন? আমার কথায় তোর কষ্ট লাগছে তাই না? ধরে চিন্তা কর, যখন কিছু না বলে ছেড়ে গিয়েছিলাম আমার কতটা কষ্ট লেগেছিল। তিথি একবার চোখ তুলে প্রহরের দিকে তাকালো, আবার চোখ নিচু করে ফেলল। প্রহর তিথির হাতে ব্যাগটি ধরিয়ে বাইকে বসে বাইক স্টার্ট দিল। ইশারা দিতেই তিথি উঠে বসলো। যে নামলো সোজা বাসার সামনে। তিথি নেমে কিছু বলতে যাবে, এর আগেই প্রহর বাইক নিয়ে চলে গেল। তিথি সেখানেই দাঁড়িয়ে রইল, যাওয়ার প্রান্তে দেখছে। যখন আর একটুও দেখা গেল না, তখন তিথি ভেতরে ঢুকলো। রাতে তিথি চকলেট নিয়ে নিশির পাশে যেয়ে ওকে চকলেট দিল। নিশি মুহূর্তে প্যাকেট খুলে খাওয়া শুরু করলো, আর খেতে খেতে বলল, থ্যাংক ইউ বেবি। আমাকে না, প্রভুরকে বল। খানিকটা হেসে উত্তর দিল তিথি। নিশি জিজ্ঞেস করলো, প্রহর দিয়েছি। বাহ, ভালোই তো চলছে তোদের। এমন কিছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? পড়া বাদে অন্য কোনো টপিক হলে অবশ্যই কর। তুই বলেছিলি না প্রহরের একটা মেয়ের সাথে রিলেশন ছিল? তো ওদের ব্রেকআপ কেন হয়েছিল? আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি ওদের গ্রুপের কথা বাইরে যায় না তেমন। প্রহর আর আয়েশা আমাদের ভার্সিটির মোস্ট ফেমাস কাপল ছিল।
প্রহর যেমন ছেলেদের মধ্যে জার্কিং ওয়ান ছিল, আয়েশাও মেয়েদের মধ্যে ছিল। ওদের মধ্যে তেমন ভারী ফাইট কখনো কারো চোখে পড়েনি। আর আয়েশা তো আরো বেশি নিত, প্রায় সবাই ওকে লাইক করতো। স্বভাবে ভালো ছিল আর প্রহরের অনেক কেয়ার করতো। আর কখনো অন্য গার্লফ্রেন্ডের মতো চিল্লানিও দিত না, ঝগড়া করতো না। ইনফ্যাক্ট বাসিতে সব ছেলেরা এই জন্য জেলাস ফিল করতো। সবাই দোয়া করতো যেন আয়েশার মতো একটা গার্লফ্রেন্ড কপালে জোটে। ওদের ব্রেকআপ আসলে শকিং ছিল। ও কলিং বেল বাজতেই প্রহরের মা চেয়ে দরজা খুলল। খুলে এক হাসি দিয়ে বলল, আরে আকাশ, তুই? সুইটহার্ট, কেমন আছো? এই তো ভালো, তুই? ভালো। প্রহর কোথায়? নিজের রুমে যা, আর আমি ডিনার দিচ্ছি তোদের জন্য। কি খাবি বল? তোমার হাতের চাউমিন। ডিনারে কেউ চাউমিন খায়? প্লিজ সুইটহার্ট। আচ্ছা আচ্ছা, ঢং করিস না, তুই যা, আমি বানিয়ে নিয়ে আসছি। আকাশ রুমে যেয়ে দেখলো প্রহর পড়ছে টেবিলে বসে। বিছানা থেকে এক বালিশ নিয়ে ছুঁড়ে মারল প্রহরের দিকে। প্রচুর রাগে তাকিয়ে বলল, জানতাম এ কাজ তুই ছাড়া কারো না। প্রহর বালিশটা আবার আকাশের দিকে ছুঁড়ে মারল, আর আকাশ তা ধরে বলল, তুই না জানলে জানবেটা কে? রাত 10:15 বাজে, এই টাইমে এলি যে? কেন, আসতে মানা নাকি? আমার জন্য এই ঘরে মানা হতে পারে, তোর জন্য মানা করলে মা আমাকে কুচি কুচি করে দেবে। এখন কাজ বল। কাজ নেই, এমনি একটা প্রশ্ন মনে খুঁতখুত লাগছে। কালকের অপেক্ষা করতে পারলাম না, আর তোকে ফোন করে শুনলেও মজা পেতাম না, তাই চলে আসলাম। কি? আজ সকালের মেয়েটা কি তোর ওই ছোটবেলার ফ্রেন্ড? কিভাবে বুঝলি? তুই আজ সকালে ওকে নিয়ে যা করেছিস আন্দাজ করতে সমস্যা হয়নি। সো আমার ভাইয়ের প্রথম ভালোবাসা তার জীবনে ফিরে এসেছে। দেখ আকাশ, বাজে কথা বলবি না। সে বয়সে ভালোবাসা কি বোঝা যায় নাকি? বুঝতে না চাইলে কোনো বয়সেই বোঝা যায় না। আর ভালো না বাসলে এত কেয়ার কেন? তিথি জাস্ট ফ্রেন্ড, একসময় ছোটবেলার সাথী। আই লাভ আয়েশা। রিয়েলি? তুই শিওর আয়েশা তোর প্রথম আর শেষ ভালোবাসা? কি জানি, জীবন তো আর শেষ হয়ে যায়নি। জীবনের কিছু ঠিক নেই, আজ আছে কাল নেই। আয়েশা তো এখন তোর লাইফে নেই। নিজের প্রথম ভালোবাসাকে আর একটা চান্স দিয়ে দেখ। আমি জানি আয়েশা আসবে, আর তিথির জন্য আমার সেই ফিলিংসটা নেই তো। আর সেই বয়সে ফিলিংস কি তাও বুঝতাম না যে ওকে ভালোবাসবো। তো এখনো কি বুঝছিস না? আকাশ এক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাহলে আমি এত বছরেও আয়েশার এত যত্ন নিতে দেখলাম না কেন? কেন তুই আয়েশার একটু ব্যথায় ঘাবড়ে যেতি না কেন? শাট আপ ইয়ার, বলছি তো তিথি শুধুমাত্র আমার ফ্রেন্ড। তাই আয়েশার সাথে ব্রেকআপের কারণটা কি ভুলে গেছিস? সে বিষয়ের সাথে কথা সম্পর্ক কি? সন্দেহ করতো তাই? তোদের দুজনের পারফেক্ট রিলেশনশিপ ছিল, কেয়ারিং, একে অপরের পছন্দের খেয়াল রাখা সব। আর তুই আয়েশার দোষ দিচ্ছিস? অন্য কোনো মেয়ে থাকলে 4 বছর ধরে তোর সাথে রিলেশনও রাখতো না। ও কি কম সহ্য করেছে? কোনো মেয়ে সহ্য হবে না তার বয়ফ্রেন্ড তার সাথে টাইম স্পেন্ড করতে চেয়ে অন্য মেয়ের নাম নেবে। তুই বেশিরভাগ কথায় কথায় তিথির কথা তুলতি। কারণ এর আগে তিথি ছাড়া আর কোনো ফ্রেন্ড ছিল না। প্রহর, কাকে বুঝ দিচ্ছিস? আমাকে না নিজেকে? তোর কথাবার্তা শুনে যে কেউ মনে করবে তুই ওই ছোটকালের মেয়েটিকে কতটা ভালোবাসিস। তুই ভালোবাসা কি বুঝিস? কখনো ভালোবেসেছিস নাকি? আমাকে যে অ্যাডভাইস দিতে আসছিস? আকাশ চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর তাচ্ছিল্য হেসে বলল, আমি বেসেছি কি বাসিনি তা না হয় বাদ দিলাম, অ্যাটলিস্ট ভালোবাসা বোঝার ক্ষমতাটা তো আছে। তোর তো তাও নেই। বুঝতে এতটাও দেরি করিস না যে পাওয়ার সুযোগটাও হাত থেকে চলে যায়। জীবনটা অনেক ছোট রে, কিছু পাওয়ার আগে শেষ হয়ে যায়। আর মাঝে যে সময়টুকু থাকে তা শেষ হওয়ার আগেই যা নিজের তা পেয়ে নিতে হয়। কারণ জীবনটা অবিশ্বাস্য, কখন কি হয় তা আমরা নিজেরাও বুঝতে পারি না। এক নিঃশ্বাসে বলল আকাশ। প্রহর আকাশের পিঠ করে দাঁড়িয়েছিল। আকাশের দিকে ফিরে সরু দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। আকাশের মুখে এত গম্ভীর কথা শুনে হতভম্ব হলো প্রহর। আকাশ আবারও বলল, অনেক বিরক্ত লাগছে বোধহয় শুনতে, তাই না? চিন্তা করিস না, আর বলবো না। বন্ধু হিসেবে আমার দায়িত্ব ছিল তোকে বোঝানোর, পূরণ করেছি। বুঝা না বুঝা তোর উপর। আমি বাসায় যাই, দেরি হচ্ছে। আন্টিকে বলিস নুডলস অন্যদিন খাবো। বলেই আকাশ বেরিয়ে গেল।
প্রহর কিছু বলতে যেও থেমে গেল। 2-3 মিনিট পর মা এলো, হাতে একটা ট্রে আর ট্রেতে দুটো বাটিতে নুডলস। মা রুমে চোখ বুলিয়ে প্রহরকে জিজ্ঞেস করলো, আকাশ কোথায়? চলে গিয়েছে। এই কেমন কথা? আমায় বলেছে চাউমিন খাবে, বানিয়ে আনলাম আর ছেলেটা চলে গেল। প্রহর কিছু বলল না, সোজা ছাদে চলে গেল। সিগারেটের ধোঁয়ায় ছাদের এক কোণা ধোঁয়াশা হয়ে গেছে। প্রহরের ভীষণ রাগ উঠছে এমন আউল ফাউল কথা শুনে। কার না মাথায় রক্ত ওঠে? এত বছর ধরে যার সাথে যোগাযোগ নেই তাকে ভালোবাসা চায় নাকি? ছেলেটা পাগল, তাই তো আজ এমন পাগলামির সব কথা বলল। ভাবছে প্রহর সাথে তার নিঃশ্বাসের সাথে সকল দুশ্চিন্তা ধোঁয়ার সাহায্যে বের করছে। কালো আকাশে ধোঁয়া সাদা হয়ে বিভিন্ন আকৃতিতে ছড়াচ্ছে। প্রহর আর একবার সিগারেট টেনে আকাশের দিকে তাকালো। আধো চাঁদটি কালো আকাশে সাদা কম হলুদ হয়ে ফুটে আছে। তিথি ডায়েরিটি আলমারি থেকে বের করে ভাবছে আজ কোথায় বসবে, বারান্দায় না ছাদে। আর চোখে নিশিকে দেখলো সে কার সাথে যেন কথা বলছে। নিশির ফোনে কথা বলাটা সাংঘাতিক। ফোনে কথা বলার সময় যেভাবে চিল্লায় মনে হয় সামনের মানুষটি বয়রা। তিথি নিজের আজকের চিল্লানি শুনে 1-2 না ভেবে ছাদে চলে গেল। ছাদের এক কোণায় পাটি বিছিয়ে বসলো। পাটিটি সারাদিন ছাদেই সবসময় থাকে। তিথি বসে লেখা শুরু করলো। প্রিয় ডায়েরি, জানো আজ না প্রহর আমায় পর করে দিল। আচ্ছা, আমি কি এতই খারাপ? কিন্তু ওর ছোঁয়ার গন্ধটা এখনো হাতে লেগে আছে। হাতের কাছে গিয়ে নিঃশ্বাস নিতেই ঘ্রাণটি যেন আমার মাঝে মিশে যায়। হাত ধোয়ার ভয়ে আজ দুপুর থেকে কিচ্ছু খাইনি। বারবার ডান হাতটা মুখের কাছে এনে মুচকে হাসি। সে ছোঁয়াটি যেন আমার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। তার ছোঁয়া যেন স্পর্শ নয়, অমৃত। ডায়েরিটা বন্ধ করে আকাশের দিকে তাকালো তিথি। কালো আকাশের ঝলমলে চাঁদটা যেন অপূর্ব। ইচ্ছে করছে প্রহরের সাথে এই অপূর্ব দৃশ্যটা উপলব্ধি করতে, কিন্তু তা তো সম্ভব নয়। হঠাৎ হালকা বাতাস এসে তিথির শরীরটাকে শিহরিত করে তুলল। সূর্য এপিঠ থেকে ওপিঠ হচ্ছে। মোটেও ঘুম আসছে না। চোখ বন্ধ করলো সূর্য। সাথে সাথে চোখে ভেসে উঠল তিথির মায়া ভরা চোখ আর মৃদু সেই মিষ্টি হাসি। সাথে সাথে উঠে বসলো সূর্য। বুকে অদ্ভুত অনুভূতি। বুকে হাত দিল সূর্য। ঠিক আজ বিকেলের অনুভূতি। জানালার পাশে দাঁড়িয়ে আনমনেই হাসলো সূর্য। কেন হাসলো সেও জানে না, শুধু আকাশের দিকে তাকিয়ে চাঁদকে দেখলো। আজ এই চাঁদটিকেও অসম্ভব সুন্দর লাগছে। আগে হাজারো বার চাঁদ দেখেছে, তবু আজকের মতো সুন্দর চাঁদটি আগে কখনো দেখেনি। আচ্ছা, ভালোবাসার প্রথম ছোঁয়া কি এমনই যে পৃথিবীর সকল কিছু অপূর্ব হয়ে ওঠে? একই শহরের ত্রিকোণ তিনজনের অনুভূতি আলাদা, তবু একই সুতোই গাঁথা। ক্লাসে যেতেই হবে। না গেলে স্যার দেবে পরীক্ষায় বাস, যেতেই হবে। বলেই প্রহর সিঁড়ি বেয়ে উঠে যাওয়া শুরু করলো। সাথে রাইহান আর আকাশও। ক্লাসের সামনে যেয়ে রাইহান বলল, মে ইউ কাম ইন স্যার? স্যার বোর্ডে অঙ্ক করছিল। আওয়াজ শুনে দরজার দিকে তাকালো। একবার চোখ বড় বড় করে তাকিয়ে চশমাটা খুলে টাই দিয়ে পরিষ্কার করলো। আবার চশমা পরে বলল, তোমরা এখনো এই ভার্সিটিতে পড়ো? প্রহর উত্তর দিল, স্যার আমরা তো আপনারই স্টুডেন্ট, আমাদের ভুলে গেছে। মনে রাখার মতো একদিনও ক্লাস করছো? স্যার মানে আসলে 3 জনই করিডোরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। কিন্তু স্যার। যাচ্ছ নাকি এক্সামে ফেল করে দিব? স্যার প্লিজ। বলছি না বাইরে যেয়ে দাঁড়াতে, না হয় এক্সাম দেওয়া লাগবে না। আর ভুলেও পালানোর চেষ্টা করবে না, আমি নজর রাখবো কিন্তু। অনেকটা ধমক দিয়ে বলল স্যার। 3 জনে মুখ লটকিয়ে করিডোরে যেয়ে দাঁড়িয়ে রইল। লিফট অফ থাকায় নিশি আর তিথি সিঁড়ি দিয়ে উঠছে। নিশি দৌড়ে উঠছে আর তিথির হাত ধরে টেনে উঠাচ্ছে। উঠতে যেয়ে একসময় থেমে যায়। তিথি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, কতক্ষণ ধরে বলছি থামতে, থামছিলি না, এখন কি হলো? আরে নিচের ডানে দেখ, ফ্রি কমেডি। মানে? নিশি তিথির কাঁধ ধরে ঘুরিয়ে নিল। প্রহর, রাইহান, আকাশ কান ধরে দাঁড়িয়ে আছে। নিশি বলল, দাঁড়া, পিক তুলে নি, এফবিতে ছাড়বো। এই দাঁড়া দাঁড়া, আমিও আসছি।
তিথি নিশির পিছু পিছু গেল। নিশি ফোনটা বের করে পিক তুলতেই ফ্ল্যাশ হলো আর প্রহর, আকাশ, রাইহান তাদের দিকে তাকালো। নিশি আর তিথি মুখ চেপে হাসছে, সাথে সাথে একসাথে তিনজনে কান ছেড়ে দিল আর এদিক ওদিক তাকিয়ে মুখ লুকানোর চেষ্টা করতে লাগলো। নিশি হাসতে হাসতে বলল, আমার বোনকে জার করা হচ্ছিল না, এখন এই পিক এফবিতে দিব আর সবাই তোমাদের উপর হাসবে। আকাশ এক আঙ্গুল উঠিয়ে বলল, খবরদার, এমন কিছু করলে মোটেও ভালো হবে না। আঙুল নামাও, না হয় আঙুল ভেঙে দিব। আমি কিন্তু নিশি, আর আমি কিন্তু এমন করতে পারি। আকাশ সাথে সাথে হাত পিছনে লুকিয়ে ফেলল আর নিশি হেসে দিল আর সাথে তিথিও খিলখিলিয়ে হেসে দিল। প্রহর তিথির দিকে তাকিয়ে চোখ সরাতে পারল না। এমন মধুময় হাসি তার মধুমিতারই হতে পারে। তার চেহারাটি অনেকটা পরিবর্তন আসলেও তিনটি জিনিস পরিবর্তন হয়নি, তার চোখ, তার চেহারার মায়া আর এই মধুময় হাসিটা। নিশি ডাকে ঘোর ভাঙল প্রহরের। প্রহর, প্রহর, বলো। দিব ফেসবুকে, তুমি না বললে দিব না। অ্যাজ এ উইশ, ইচ্ছা করলে দিতে পারো। আকাশ অবাক হয়ে বলল, পাগল হয়ে গেছিস নাকি? নিশি প্লিজ দিও না। আমি তোমার কথা শুনতে যাব কেন? প্রহরের কথা তো শুনতে যাই, তা আমি মানা করছি তো। তুমি কি তোমার কথা শুনবো? প্রহর তো আমার বড় ভাইয়ের মতো। আর আর নিশি তিথির কানের কাছে যেয়ে বলল, আর হবো দুলা ভাই, তাই না? নিশির কথা শুনে তিথির চোখ দুটো বড় বড় হয়ে গেল আর নিশি খিলখিল করে হেসে দিল। রাইহান এবার বলল, আর শ্যাম? নিশির হাসি নিমেষেই দূর হয়ে গেল। চোখ সরু করে বলল, কি? সিয়াম? ও আমার বন্ধু। ও তো তোমার সিনিয়র। সিনিয়র বন্ধু হতে পারে না? বন্ধুর সাথে এমন করে হাত ধরে ঘুরে? জি ঘুরে, কিন্তু আমি আপনাকে এত কৈফিয়ত দিচ্ছি কেন? আপনি আমার কি হন? আমি তোমার কিছুই হই না। না। রাইহান রাগে কটমট করতে করতে চলে যাচ্ছিল। পেছন থেকে আকাশ বলল, কোথায় যাচ্ছিস? স্যার জানলে পরীক্ষায় বসতে। মরতে যাচ্ছি। স্যার জিজ্ঞেস করলে বলে দিস ভূতের পরীক্ষা সে নিবে না। রাইহান চেতেই নিশি বলল, এত নাটক পাই কোথা থেকে? যত সব। নিশি মোবাইল আর ব্যাগ নিচে ফেলিয়ে রেখে রাগে হনহন করতে করতে সিঁড়ি বেয়ে উঠে পড়ল। তিথি সেখানে ঠাই হা করে দাঁড়িয়ে এসব দেখছে। তিথি তার মাথায় কিছুই ঢুকছে না। একবার প্রহরের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকালো, আবার আকাশের দিকে। কেউ কিছুই বলল না। কিছু না বুঝে নিচে ঝুঁকে নিশির ব্যাগ আর মোবাইল তুলে যাচ্ছিল। তখনই আকাশ দৌড়ে এসে তিথির সামনে দাঁড়ালো। তিথি ইশারায় জিজ্ঞেস করলো, কি? আকাশ হাত থেকে ফোনটা চাইলো। তিথি একবার ফোনের দিকে তাকিয়ে ফোনটা আকাশের দিকে এগিয়ে দিল। আকাশ ফোনটা নিয়ে কিছু একটা করে আবার ফোন তিথির হাতে ধরিয়ে দিল। তিথি অবাক হয়ে তাকিয়েই রইল। চলে যেতে নিয়ে আবার কিছু একটা ভেবে পিছু ফিরে আকাশকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার বন্ধু আর নিশির মধ্যে কি হলো? আমি না কিছু বুঝলাম না। বিচারা ভালোবাসায় পাতালের মাঝে ঝুলতেছে। মানে? কিছু না, আজই তো বুঝে যাবা। বাই দ্য ওয়ে, সরি। কেন? ওই দিন মিসবিহেভ করেছিলাম, তাই। যদি জানতাম তুমি প্রহরের সে পিচ্ছি মধুমিতা, তাহলে সাহস করতাম না। শুনেছি আগে নাকি মেজাজ খারাপ হলে নাকি ঘুষি মারতা। আমার নাক চাপটা হলে কেমন লাগবে, ইস, ভেবেই অড লাগছে। তিথি আবার হেসে দিল। হাসতে হাসতে বলল, আমি আগে সে তিথি না, এখন যাই। তিথি চলে গেল। আকাশ এসে আবার প্রহরের পাশে দাঁড়ালো। প্রহর তিথির যাওয়ার পারে তাকিয়ে বলল, থ্যাংক ইউ ইয়ার। কেন? দিদিকে হাসানোর জন্য। ওকে হাসলে না অনেক সুন্দর লাগে, তাই না? প্রহর আকাশের দিকে তাকালো। আকাশ কেমন রহস্যময় হাসি দিয়ে তাকিয়ে আছে। প্রহর জিজ্ঞেস করলো, কি হলো? কিছু না। বলবি? তিথির জন্য ফেসবুকে পিক দিতে বলছিলি না? তিথি এমনিতেও পিক আপ দিতে দিত না। যদি দিয়ে দিত? মানুষ পরিবর্তন হলেও কিছু জিনিস কখনো পরিবর্তন হয় না। বেশ ভালো মতো বুঝিস ওকে। আমি না বুঝলে কে বুঝবে বলতো? আকাশ মুচকি মুচকি হাসি দেখে প্রহর রাগে জিজ্ঞেস করলো, কি হলো, হাসছিস কেন? কিছু না। বলবি? না। প্রহর আকাশের দিকে এগোতেই আকাশ এক দৌড় দিল করিডোরের দিকে। নিশি ক্লাসে এসে ঈশিতার পাশে বসলো।
ঈশিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, নিশি তুই আরো ক্লাসে? তোর জ্বর আসছে নাকি? নিশি চোখ মুখ কুঁচকে ঈশিতার দিকে তাকালো। ঈশিতা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? হয়েছে মানে? এই ছেলেদের প্রবলেমটা কি? কেন, কি হয়েছে? রাইহানের বাচ্চা আমাকে পছন্দ করে, ঠিক আছে মানলাম, পছন্দ করতে পারে, সমস্যা কি? কিন্তু আমার পার্সোনাল লাইফে নাক গলাবে কেন? আমার সব একটুও পছন্দ না। আবার কিছু করেছে? প্রহদ ছাড়া ওই গ্রুপে এক একটা পাগল ছাগল। নিশি ঈশিতার থেকে কিছু উত্তর আশা করছিল, কিন্তু ঈশিতা কোনো উত্তর দিল না। তিথি এসে পুরো ক্লাসে চোখ বুলালো। সূর্যকে সরিটা বলা প্রয়োজনীয়। ঈশিতা তিথিকে দেখে তাকে ডাক দিল। তিথিও ঈশিতার নিশির কাছে গেল। ঈশিতা জিজ্ঞেস করলো, কি রে, কাকে খুঁজছিস? সূর্যকে। ওহো, সূর্যের প্রেমে পড়লি নাকি? পাগল হয়ে গেছিস নাকি? আমি ওর প্রেমে পড়বো কেন? হঠাৎ পিছন থেকে ভারী এক কণ্ঠস্বর পাওয়া গেল। কেন, আমি কি এত খারাপ নাকি যে আমার প্রেমে পড়া যাবে না? তিথি পিছনে তাকিয়ে দেখে সূর্য। আমতা আমতা করে বলল, না মানে সরি, কালকে হয়তো বেশি বলে ফেলেছি। থ্যাংক ইউ। আমাকে কেন? তোমার জন্য কাল অনেক দিন পর আম্মুর সাথে টাইম স্পেন্ড করলাম। তিথি মুখে হাওয়ায় ফুটে বলল, তাই? আর মাও তোমার সাথে দেখা করতে চেয়েছে। আমার সাথে কেন? তিনি দেখতে চায় তারে আখরু ছেলে কার কার শুনেছে। আপনি মোটেও আখরু না। সূর্য ফিক করে হেসে দিল, বলল, তাই? ফ্রেন্ডস। সূর্য হাত বাড়িয়ে জিজ্ঞেস করলো। তিথিও মুচকি হেসে হাত মেলালো। ফ্রেন্ডস। ওকে, তাহলে ক্লাস শেষে থেকেও ফ্রিল্যান্স দেখিয়ে দিব। ওকে। সূর্য চলে গেল। তিথি পিছন ফিরে দেখে নিশি আর ঈশিতা হা করে তাকিয়ে আছে। তিথি বেঞ্চে বসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন হা করে তাকিয়ে আছিস কেন? ঈশিতা বলল, সূর্য তোর সাথে ফ্রেন্ডশিপ করেছে? আই কান্ট বিলিভ না করার কি আছে? সূর্যকে এ পর্যন্ত কারো সাথে হাসি মুখে কথা বলতে দেখেছি বলে সন্দেহ আছে, আর তোর সাথে এমন হাসি খুশি ভাবে কথা বলছিল, এর ওপর আবার ফ্রেন্ডশিপ? আই থিঙ্ক আমি স্বপ্ন দেখছি। নিশি বলল, মেয়েরা ইচ্ছে করে করে কথা বলা ট্রাই করে, তাও বলে না। আর আজ তিথু প্লিজ আমার সেটিং কইরা দে না। ঈশিতা নিশির দিকে ফিরে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, তুই না রিলেশন করবি না? সূর্যের সাথে করাটা আলাদা ব্যাপার। কিভাবে? দেখ, প্রহর আর আয়েশার যখন রিলেশন হয়েছিল তখন ভার্সিটির হট নিউজ ছিল তারা। আর প্রহর তো অন্য মেয়েদের সাথে কথা বলে, কিন্তু সূর্য তো কোনো মেয়ের সামনে থেকে এসে কথা বললেও সহজে উত্তর দেয় না। সো ওর সাথে রিলেশন হলে ভাবটাই আলাদা হবে। বেবি, আয়েশা এমনিতেও ভার্সিটির বিউটি কুইন ছিল, সো ওরা এমনিতেও হট নিউজ। তিথি মাঝখানে জিজ্ঞেস করলো, আচ্ছা আয়েশা কি আসলে অনেক সুন্দর ছিল? অনেক। ও, কি হলো, মুখ হঠাৎ করে এমন করলি কেন? কিছু না, এমনি ব্যথা। নিশি তিথিকে জিজ্ঞেস করলো, তিথু আমার ফোনটা দে তো। তিথি নিশিকে ফোন দিল। নিশি গ্যালারিতে সার্চ করেও ছবিগুলো না পেয়ে তিথিকে জিজ্ঞেস করলো, কি রে, পিকগুলো কই? ঈশিতা জিজ্ঞেস করলো, কিসের পিক? আরে 3 বান্দরকে কান ধরা অবস্থায় ক্যামেরা বন্দি করছিলাম, এখন দেখি পিক নেই। তিথি, পিকগুলো কই? ওগুলো তো আকাশ ভাই ডিলিট করে দিয়েছে। আরে তুই করতে দিছস? তোরে তো আমি বাসায় গিয়ে দেখবো আকাশের কিছু একটা ব্যবস্থা। ঈশিতা নিশির কথা থামিয়ে বলল, প্লিজ ওর কথা অফ করবি না, আমি অন্য কোথাও যেয়ে বসবো। কিন্তু কি হয়েছে জিজ্ঞেস করলো তিথি। নিশি চোখের ইশারায় আর কিছু বলতে বা জিজ্ঞেস করতে মানা করলো। তিথিও আর কিছু জিজ্ঞেস করলো না। স্যার আশায় সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিল। ক্লাস শেষে তিথি ক্লাস থেকে বেরিয়ে দেখে সূর্য তার অপেক্ষা করছে। নিশি একটা ক্লাস করে চলে গিয়েছিল, তাই তিথি ঈশিতাকে বিদায় দিয়ে সূর্যের কাছে গেল। গিয়ে বলল, সরি অপেক্ষা করলাম। অসুবিধা নেই,
মেয়েদের বের হতে বোধহয় বেশি টাইম লাগে। চল ছাদে যাই। ছাদে? চল, একটা সিক্রেট বলবো। ওকে। তিথি আর সূর্যকে উপরে উঠতে দেখে প্রহরও তাদের পিছু নিল। উপরে যে দেখে সূর্য আর তিথি হেসে হেসে কথা বলছে। কেন জানি বিষয়টা দেখে মোটেও ভালো লাগলো না প্রহরের কাছে। হঠাৎ করে বুকের ভেতরটা কেমন যেন করে উঠছে। আশ্চর্য, আগে তো এমনটা হয়নি কখনো। সূর্য ও তিথি ছাদে উঠল। তিথি সূর্যকে জিজ্ঞেস করলো, কি সিক্রেট বলেন? ফার্স্টলি, এখন তো আমরা ফ্রেন্ড, তাই না? তাহলে তুমি বলে ডাকো। আচ্ছা। আর সিক্রেটটা হলো, সূর্য তিথির দিকে তাকাতেই দেখে তিথি চাতক পাখির মতো তাকিয়ে আছে তার দিকে। দেখে সূর্য তার হাসি কন্ট্রোল করতে পারল না, ফিক করে হেসে দিল। তিথি থ হয়ে জিজ্ঞেস করলো, হাসছো কেন? না কিছু না। আর সিক্রেটটা হলো, আমি ক্লাসে ফার্স্ট হই না, এর জন্যই। মানে? ফ্রেশ ইয়ারে পড়া মাথায় বেশি ঢুকে। আমি সকাল 6টা উঠে ছাদে যে পড়ি, আর ভার্সিটির শেষে এখানের ছাদে। এখানে কেউ আসে না। বাহ, ভালোই তো। আমরা ছাদেই পড়বো ক্লাস শেষে। ওকে ওকে। আমাদের আর 3 মাস আছে। আই থিঙ্ক রেগুলার পড়লে কমপ্লিট হয়ে যাবে। আসলে একটা সমস্যা আছে। কি? আর 14 দিন পর আহান ভাইয়ার বিয়ে। তাহলে পড়বা কিভাবে? তিথি মুহূর্তে মুখ লটকিয়ে ফেলল, আর বাতাসে প্রবল বেগ এসে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে গেল। তিথি তার চুল ঠিক করতে নিলেই সূর্য এক পা এগিয়ে এসে এক আঙ্গুল দিয়ে তার সামনের চুলগুলো কানের পিছনে গুজে দিল। তিথি চোখ তুলে তাকালো। সূর্য অপলকভাবে তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল সূর্য। অন্য পাশে তাকিয়ে বলল, আসলে বাতাসের বেগ বেশি ছিল তো, তাই একটু হেল্প করলাম। আচ্ছা চল যাই, এক কোণায় বসে পড়া শুরু করি। তিথি মৃদু হেসে মাথা নাড়িয়ে আচ্ছা বলল। আর অন্যদিকে প্রহরের এসব দেখে গা জ্বলছে। রাগে কটমট করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ল। কেন লুকিয়ে পিছু গেল? কেন এভাবে এসে পড়ল? মাথায় কিছুই ঢুকছে না। রাগে শরীরের লোমগুলো দাঁড়িয়ে পড়েছে। সূর্য আর তিথির এত কাছের দৃশ্যটা মনে পড়তেই দেয়ালে সজোরে নিচের হাত বাড়ি মারল। কেন রাগ উঠেছে জানা নেই, তবু মাথা ঠিক নেই। সন্ধ্যায় তিথি আর নিশি বাসায় একসাথে গেল। বাসায় যেয়ে দেখে ড্রয়িং রুমে 4টে লাগেজ। নিশি সোফায় বসে চিল্লিয়ে জিজ্ঞেস করলো, মা কে এসেছে? এত লাগেজ কেন এখানে? তিথি কানে আঙ্গুল দিয়ে বলল, আস্তে বল মা, কানের পর্দা ফেটে যাবে। হঠাৎ পিছন থেকে আওয়াজ আসলো, কাকে বলছিস? এই মেয়ের গলায় তো মাইক ফিট করা। তিথি আর নিশি ফিরে তাকিয়ে দেখে আহান তোয়ালেতে দিয়ে হাত মুছছে। নিশি উঠেই যে আহানকে জড়িয়ে ধরে। আহান সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই টেবিলে হাত দিয়ে ধরে ফেলে। আহান বলল, এই পাগলি আস্তে, এখন তো পড়ে যেতাম। আই মিস ইউ সো মাচ ভাই। গিফটের জন্য। নিশি মাথা তুলে তাকিয়ে বলল, অফকোর্স। আহান আর তিথির সাথে সাথে হেসে দিল। নিশির মা হাতে এক ট্রেতে 1 কাপ চা আর 1 প্লেট পাকোড়া আর 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে আস্তে আস্তে বলল, কি রে এত হাসাহাসি? কিছু হয়েছে নাকি? তোমার এমন পাগল মেয়ে থাকলে আর কি হবে গো মা? তাও ঠিক। সবাই একসাথে আবার হেসে দিল। নিশি হেসে ট্রে থেকে ফ্রেঞ্চ ফ্রাইজের প্লেটটা তুলে সোফায় পা হেলিয়ে বসে বলল, হয়েছে হয়েছে, আমাকে এই ঘরে কেউ দেখতে পারে না। তুই ফ্রেঞ্চ ফ্রাই দিলি কেন? এটা তোদের 3 জনের জন্য ছিল, আর তুই একা খাচ্ছিস? মা বলল। আর নিশি মুখ ভেঙচি মেরে উত্তর দিল, ওদের পাকোড়া দাও, এটা আর কেউ পাবে না। আহান সোফায় বসে বলল, মা কাকে কি বলছো? এই মেয়ে তো পাগল। দিদি তুই কেমন আছিস? এই তো ভাইয়া ভালো, তুমি? আমিও। মা উজান কোথায়? পড়ছে। ডাক দাও তো, সবাইকে সবার গিফটগুলো দিয়ে দিই। আচ্ছা দাঁড়া, ডেকে আনছি। লাগেজ খুলে উজানকে একটা বক্স দিল। মায়ের হাতে 2টো ব্যাগ দিয়ে বলল, মা একটা তোমার আর একটা বাবার। নিশিকে একটা ব্যাগ দিল। আর নিশি লাফিয়ে উঠে তা হাতে নিল আর বলল, মাত্র একটা ব্যাগ? আমার দেওয়া সব জিনিস আনছো তো? হ্যাঁ বাবা আনছি। আরেকটা বক্স বের করে তিথির দিকে এগিয়ে দিল। তিথি বলল, ভাইয়া আমার লাগবে না। মায়ের খাবি না বলছি? কিন্তু ভাইয়া। বলছি না নিতে, নাকি আমাদের আপন ভাবতে কষ্ট হয়? ছি ভাইয়া, কি বলছো? আপন বলতে তোমরাই তো আছো।
তাহলে নে ধর। তিথি বক্সের চারপিন খুলে দেখে একটা মোবাইল ফোন। আহানের দিকে তাকাতেই আহান বলল, হয়তো ফোনটা থাকলে আরও আগে তোকে এই জেলখানা থেকে মুক্তি দিতে পারতাম। তখন আমার ভাইয়ের কর্তব্য পালন করতে দেরি হয়ে গিয়েছিল, সে ভুল আর করছি না। হঠাৎ তিথির চোখ থেকে টুপটুপ করে পানি পড়তে লাগলো, কিন্তু এগুলো খুশির জল। কেন জানি চেয়েও এই জলগুলো আটকাতে পারতো না তিথি। উঠে যেয়ে আহানকে জড়িয়ে ধরে তার শার্ট ভিজানো শুরু করলো। আহান তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এ মা, আমার আরেক বোনটাও দেখি বেশ পাগলি। নিশি তিথি আর আহানকে দেখে মুচকি হাসলো আর পরিবেশ স্বাভাবিক করার জন্য বলল, আমাদের জন্য এই কয়টা দিয়ে সারছো, আর বাকিগুলো আমার হবু ভাবির জন্য, তাই না? তিথি মাথা উঠিয়ে চোখ মুছে দাঁড়ালো। আহান বলল, না, ওর ফ্যামিলির সবার জন্যেও। ভালো করে দেখাটা তো আমার জন্য হয়েছিল, আমার কোনো ইনকাম পাওয়া উচিত না? তোকে না তখন একটা নতুন ফোন কিনে দিলাম? তো তখন তো এঙ্গেজমেন্টে দিছো, এখন সামনে বিয়ে, আবার দাও। ও মা গো, তুমি কোন ডাকাতকে আমার বোন বানাইছো? মা বলল, আল্লাহ জানে কোন মুহূর্তে মেয়েটা হয়েছিল। যে ছেলের সাথে বিয়ে হবে 3 দিনে বাসায় ফেরত দিয়ে যাবে। মা এমন বলো না, তোমার মেয়ের পিছনে কম লাইন নেই। ওগুলো হয়তো তোর মতো পাগল ছাগল। নিশি মুখ ভেঙচি দিয়ে তার রুমে ঢুকে গেল। নিশির মা তিথিকে বলল, রুমে যেয়ে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা আনছি। আর চা খাবি? না। আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়। তিথি আজ রাতেও বারান্দায় বসে ডায়েরি লিখছে। প্রিয় ডায়েরি, আজ কেন যেন আমার খুব বেশি খুশি লাগছে। আগে যে ভাই শব্দে ভয় লাগতো, সেই ভাই শব্দে খুশি লাগছে। আজ আহান ভাইয়ের কথাগুলো আমার বুকের মাঝে এক প্রকার শান্তি প্রদান করে গিয়েছে। তিথি রুমে যেয়ে দেখলো নিশি ফোনে গেম খেলছে। তিথি যেয়ে নিশির পাশে বসলো, বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? অনুমতি নিতে হয় নাকি? কর। ঈশিতা আর আকাশের মধ্যে কিছু হয়েছিল নাকি? আজ ঈশিতা এমন ভাবে রিয়েক্ট করলো। নিশি ফোন রেখে তিথির দিকে তাকিয়ে বলল,